আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের এক ক্লাসই যথেষ্ট সিরিজের আজকের ক্লাসটি হচ্ছে অ্যাডমিশন তড়িৎ রসায়ন। অ্যাডমিশন তড়িৎ রসায়নের এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করা 7টি টপিক দেখে ফেলবো। এই যে 7টি টপিক আজকের ক্লাসে আমরা দেখব, এই 7টি টপিক থেকে তুমি তড়িৎ রসায়ন থেকে সচরাচরই প্রশ্ন পাবা এবং এইগুলা থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে, অন্য কোথাও থেকে আসে না, জাস্ট ঘুরে ফিরে এইগুলা থেকেই আসে। সো অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে ওগুলাই আমরা এই ক্লাসটিতে দেখব। এই টোটাল ক্লাসটা তোমরা যদি করে ফেলো তাহলে তড়িৎ রসায়ন থেকে আর কখনোই তোমার কোনো প্রশ্ন নিয়ে ঝামেলা হবে না ইনশাল্লাহ। এইটুক গ্যারান্টি মিল্টন ভাইয়া তোমাকে দিচ্ছে। সো এই ক্লাসটি তুমি করে ফেলো। তুমি এই ক্লাসটি তোমার কমিউনিটিগুলোতে একটু শেয়ার করো, তোমার ফ্রেন্ডদের সাথে একটু বলো যে মিল্টন ভাইয়ের এই ক্লাসগুলো সম্পর্কে অলরেডি আমরা বেশ কয়েকটি ক্লাস দিয়ে ফেলছি এবং এই ক্লাসটি করার মাধ্যমে তোমার প্রিপারেশন আরও অনেক বেশি গুছিয়ে যাবে। এই ক্লাসের নোট তোমরা কোথায় পাবা? আমাদের যেই ব্রেকিং কেমিস্ট্রি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পাবা। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তুমি এই ভিডিও ডেসক্রিপশনে পাবা, এই ভিডিওর পিন কমেন্টে পাবা, অথবা তুমি টেলিগ্রামে যে সার্চ দিলেই হবে যে ব্রেকিং কেমিস্ট্রি, তাহলে আমাদের চ্যানেলটা চলে আসবে। সেখানে যে তুমি হচ্ছে আমাদের এই ক্লাসের নোটটা কালেক্ট করে নিও। এই ক্লাসের নোট সহ প্রিভিয়াস সমস্ত ক্লাসের নোট ওখানে আমরা ফাইল সেকশনে দিয়ে রাখছি। সো ওখান থেকে কালেকশন করে নিও। সো চলো আমরা দেরি না করে আজকে ক্লাসটি শুরু করে ফেলি। সো তোমাদের সাথে আমি আছি মিল্টন খন্দকার। আমি বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সে, ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি এবং আমি অনেকগুলা প্রতিষ্ঠানে পড়িয়ে এতদূর পর্যন্ত চলে আসছি তোমাদের সাথে বাসায় বসে বসে তোমাদের ক্লাস নিতে। সো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমেই আমরা একটা খুব ছোট্ট এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। অনেক ভিতরে আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, বাট এই টপিকটা বেশ গুরুত্বপূর্ণ কারণ এই টপিক থেকে প্রতি বছরই এমসিকিউ আসতে দেখা যায়। এই টপিক থেকে প্রতি বছরই এমসিকিউ আসতে দেখা যায়। যেহেতু এখান থেকে এমসিকিউ আসে, সো এইটা আমাদের আগে একটু দেখে নিতে হবে। দেখো, আমরা যখন কোন একটি পদার্থের তড়িৎ বিশ্লেষণ করি বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ যখন করি তখন আমাদের অ্যানোড এবং ক্যাথোডে, দেখো এটা ক্যাথোড এটা অ্যানোড, অ্যানোড এবং ক্যাথোডে কিছু উৎপাদ তৈরি হয়। যে বিক্রিয়াগুলা ঘটে সেই বিক্রিয়ার মাধ্যমে কিছু উৎপাদ তৈরি হয়। কখন কোথায় কি উৎপাদ তৈরি হয় তার একটা ছক দেয়া আছে। এই ছকটা আমাদের মনে রাখতে হয়। কেন? সাপোজ ধরো তোমাকে কখনো কখনো প্রশ্নে এরকম বলে দিবে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে নিচের কোনটি তৈরি হয় এবং অ্যানোডে কোনটা তৈরি হয় সেটা তোমাকে বের করতে হবে বা এমসিকিউতে দাগাইতে হবে। সো গলিত সোডিয়াম ক্লোরাইড, কিংবা বলে দিতে পারে যে অ্যাকুয়াস পটাশিয়াম আয়োডাইডের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোনটা তৈরি হয়, ক্যাথোডে কোনটা তৈরি হয়। সো এগুলা তড়িৎ বিশ্লেষণ করলে কোনটা তৈরি হয় তার একটা প্রসেস আছে। সেই প্রসেস আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে পড়ি। সো সেই প্রসেসে আমরা এখন যাব না, কিন্তু আমরা এমসিকিউ ট্রিক এই সকেট থেকে কিভাবে করতে হয় সেটা শিখে ফেলবো। এমসিকিউ ট্রিকটা শিখে ফেলবো। সো এমসিকিউ ট্রিকটা কি? দেখো, আমরা যদি একটা এমসিকিউ ট্রিকটা দেখি, আমরা জানি যে অ্যানোড যে আছে অ্যানোডে সবসময় আমাদের জারণ ঘটে। মাথায় রাখতে হবে, অ্যানোডে সবসময় কি ঘটে? জারণ ঘটে। এবং ক্যাথোড যে আছে ক্যাথোডে সবসময় কি ঘটে? বিজারণ ঘটে। এখন আমরা অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ এগুলা বুঝি। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বৃদ্ধি। বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা যে আছে এটা হ্রাস। এটা তো আমরা জানি। সো ভালো করে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করো, আমরা প্রথমেই এই জায়গাটায় দেখবো আমাদের কাছে সোডিয়াম ক্লোরাইড গলিত আছে। গলিত সোডিয়াম ক্লোরাইড মানে এই সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে। এ আয়নে পরিণত হয়েছে কিন্তু এখানে কোনো পানি নাই। যেহেতু গলিত, গলে গেছে, এখানে কোনো পানি নাই, এখানে কোনোই পানি নাই। সো এখানে যেহেতু পানি নাই, এখানে শুধু সোডিয়াম শুধু ক্লোরিন আছে। এবার খেয়াল করো, আমাদের এখানে জারণ সংখ্যা বৃদ্ধি হবে আর জারণ সংখ্যা হ্রাস হবে। যার জারণ সংখ্যা বৃদ্ধি হবে সে জারণ ঘটাবে, যার জারণ সংখ্যা হ্রাস হবে সে বিজারণ ঘটাবে। সো খেয়াল করো, এই জায়গাতে আমাদের ক্লোরিনের জারণ সংখ্যা মাইনাস আছে আর সোডিয়ামের জারণ সংখ্যা প্লাস আছে। সো যার মাইনাস আছে এ জারণ সংখ্যা বৃদ্ধি ঘটাইতে পারে, যার প্লাস আছে এ জারণ সংখ্যা হ্রাস ঘটাইতে পারে। সো এর যেহেতু জারণ সংখ্যা বৃদ্ধি ঘটবে, এর জারণ ঘটবে, তাহলে জারণ ঘটলে এই কোথায় জারণ ঘটায়? অ্যানোডে জারণ ঘটায়। তাহলে ক্লোরিন অ্যানোডে যাবে, তো ক্লোরিন আমাদের অ্যানোডে গেল, সে আমাদের জারণ সংখ্যা বৃদ্ধি ঘটায় উৎপাদ হিসেবে
হিসেবে দেখো উৎপাদ হিসেবে ক্লোরিন গ্যাস উৎপন্ন করলো। তার মানে খেয়াল করে দেখো মাইনাস যে আয়নটা থাকে এই ধরনের গ্যাসের ক্ষেত্রে বা এই ধরনের তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে মাইনাস যে আয়নটা থাকে সে সবসময় অ্যানোডে উৎপাদ হিসেবে তৈরি করে। তো খেয়াল করো এখানে ক্লোরিন মাইনাস হিসেবে ছিল, সেখানে আমরা ক্লোরিন গ্যাস পাইলাম। এখানে দেখো ক্লোরিন মাইনাস হিসেবে ছিল, আমরা অ্যানোডে ক্লোরিন উৎপাদ পাইলাম। এখানে দেখো ক্লোরিন ছিল, এখানে আয়োডিন ছিল, এখানে দেখো আয়োডিন উৎপাদ পাইলাম। এখানে দেখো মাইনাস আয়ন ব্রোমিন ছিল, এখানে দেখো আমরা ব্রোমিন উৎপাদ পাইলাম। এখানে দেখো মাইনাস আয়ন অক্সিজেন ছিল, এখানে আমরা দেখো অক্সিজেন গ্যাস উৎপাদ হিসেবে পাইলাম। এখানে অক্সিজেন আছে, অক্সিজেন গ্যাস উৎপাদ পাইলাম। এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। সো তার মানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে যেই কয়টা আমরা অ্যানোডের উৎপাদ পাইছি, অ্যানোডের উৎপাদগুলো সব মাইনাস আয়ন, অ্যানোডের উৎপাদগুলো সব মাইনাস আয়ন। সো মাইনাস আয়ন যারা এরা সব অ্যানোডের উৎপাদ, অ্যানোডের উৎপাদ। সো অ্যানোডের উৎপাদ মানেই মাইনাস আয়ন, ঠিক আছে? কারণ মাইনাস আয়নগুলাই জারণ সংখ্যা বৃদ্ধি করতে পারে, আর জারণ সংখ্যা বৃদ্ধি হলে সে অ্যানোডে যাবে। বুঝতে পারছো? তাহলে এই সাইডের হ্যাক্স আমরা বুঝতে পেরে গেলাম। এখানে যে কোনো একটা যদি আমাকে জিজ্ঞেস করে যে H2SO4 এর অ্যানোডে উৎপাদ কি, আমরা বলতে পারবো অক্সিজেন গ্যাস। KNO3 অ্যানোডে উৎপাদ কি, বলতে পারবো অক্সিজেন গ্যাস। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যানোডে উৎপাদ কি, বলতে পারবো অক্সিজেন গ্যাস, ঠিক আছে? কপার সালফেট অ্যানোডে উৎপাদ কি, বলতে পারবো অক্সিজেন গ্যাস। অ্যানোডে উৎপাদ বললে এই জায়গাতে মাইনাস আয়ন যে থাকবে তাকে আমরা সরাসরি নিয়ে নিতে পারবো। যেমন দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড অ্যানোডে উৎপাদ, lead ক্লোরাইড অ্যানোডে উৎপাদ, সোডিয়াম ক্লোরাইড অ্যানোডে উৎপাদ, পটাশিয়াম আয়োডাইড অ্যানোডে উৎপাদ, কি সব আমরা এখানে মাইনাস আয়নগুলো পাচ্ছি। সো আমরা একটা এমসিকিউ হ্যাক্স শিখে গেছি। এখন আমরা সেকেন্ড এমসিকিউ হ্যাক্স ক্যাথোডে কে উৎপাদ হয় সেটা দেখব। যখন আমরা খেয়াল করো, যখন আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড গলিত পাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড গলিত কথাটা আসছে, তার মানে এখানে পানি নাই, শুধু সোডিয়াম আছে। তো ক্লোরিন আমাদের অ্যানোডে চলে গেছে, তাহলে অবশ্যই সোডিয়াম আমাদের ক্যাথোডে থাকবে। তাহলে আমাদের জারণ সংখ্যা কমাবে, জারণ সংখ্যা কমাইলে এই প্লাস থেকে জিরোতে পরিণত হবে। তো প্লাস থেকে জিরোতে পরিণত হয়েছে, তার মানে সোডিয়াম উৎপাদ পাইছি। লেড ক্লোরাইড দেখো এখানে গলিত মানে এখানে কোনো পানি নাই, শুধু লেড আছে। শুধু লেড থাকলে দেখো এখানে লেডই তৈরি হবে। বাট যখনই আমরা সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস নিব, সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এখানে সোডিয়াম প্লাস আয়ন আছে, ক্লোরিন মাইনাস আয়ন আছে, এবং এখানে পানি আছে। পানি থাকলে এইচ এবং ওএইচ আছে, পানি থাকলে কি এইচ এবং ওএইচ আছে। তার মানে এখানে খেয়াল করে দেখো আমরা এই মাইনাস আয়ন থেকে আমরা অ্যানোডে ক্লোরিন গ্যাস পাচ্ছি, আর এখানে আমাদের সোডিয়াম প্লাস হাইড্রোজেন প্লাস হাইড্রক্সিল মাইনাস আছে। সো এই হাইড্রক্সিল মাইনাস তো আমরা নিচ্ছি না, এই হাইড্রক্সিল মাইনাস আয়নের পরিবর্তে ক্লোরিন মাইনাস আয়নকে আমরা নিচ্ছি। তাহলে সোডিয়াম প্লাস এবং হাইড্রোজেন প্লাস এই দুইটা আয়ন আছে। এখন এই দুইটার ভিতরে কে বেশি ক্যাথোড? তো খেয়াল করো ক্যাথোডের ক্ষেত্রে আমরা জানি যে ধাতু সক্রিয়তা সিরিজের যে যত নিচে থাকে সে তত বেশি ক্যাথোড। সো সোডিয়াম এবং হাইড্রোজেন এই দুইটার ভিতরে নিচে কে? হাইড্রোজেন অনেক নিচে থাকে, ফলে সমস্ত ধাতুগুলা উপরে চলে যায়, হাইড্রোজেন নিচে থাকে। তো সোডিয়াম এবং হাইড্রোজেনের ভিতরে বেশি ক্যাথোড হচ্ছে হাইড্রোজেন। যেহেতু বেশি ক্যাথোড হাইড্রোজেন, সেহেতু হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে খেয়াল করো এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। সো কোথাও যদি পানি থাকে সেখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। দেখো কোথাও যদি পানি থাকে সেখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। সো এখানে খেয়াল করো সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস মানে পানি, তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। পটাশিয়াম আয়োডাইড অ্যাকুয়াস মানে পানি, ক্যাথোডে কে আসছে? হাইড্রোজেন গ্যাস। ম্যাগনেসিয়াম ব্রোমাইড অ্যাকুয়াস, ক্যাথোডে কে আসছে? হাইড্রোজেন গ্যাস। সালফিউরিক অ্যাসিড অ্যাকুয়াস, ক্যাথোডে কে আসছে? হাইড্রোজেন গ্যাস। পটাশিয়াম নাইট্রেট অ্যাকুয়াস, ক্যাথোডে কে আসছে? হাইড্রোজেন গ্যাস। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, ক্যাথোডে কে আসছে? হাইড্রোজেন গ্যাস। তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যাকুয়াস যদি কোথাও বলে, অ্যাকুয়াস পানি যদি কোথাও বলে, তাহলে ক্যাথোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস আসবে। বাট এক্সেপ্ট একটা ব্যতিক্রম এমসিকিউর ক্ষেত্রে একটা ব্যতিক্রম মনে রাখবো, যখন আমরা কপার সালফেটকে নিব। খেয়াল করো কপার সালফেটকে নিব, আমরা যদি একটু এখানে ভেঙে দেখাই কপার সালফেট। সো এই কপার সালফেটের এখানে কপার 2+ এবং সালফেট 2- আছে। এই সালফেট 2- ভেঙে এই অক্সিজেন মাইনাস আয়ন থেকে অক্সিজেন গ্যাস তৈরি করবে কোথায়? আমাদের অ্যানোডে। এখন এই অ্যানোডে আমাদের অক্সিজেন গ্যাস তৈরি করলো। এরপরে খেয়াল করে দেখো এখানে কপার 2+, এইটা তো আমাদের অ্যাকুয়াস, তাই না? সো অ্যাকুয়াস থাকা মানে এখানে হাইড্রোজেন প্লাস আয়ন আছে, আবার কপার প্লাস আয়ন আছে। সো এই দুইটার ভিতরে কে বেশি ক্যাথোড? সো ব্যাপার হচ্ছে তুমি এতক্ষণ পর্যন্ত সব জায়গাতে হাইড্রোজেনকে নিতে পারছো ক্যাথোড, কারণ বাকি সব ম্যাটেরিয়ালগুলা হাইড্রোজেনের উপরে অবস্থান করে। কিন্তু যখনই তুমি কপারে আসবা কপার আসলে হাইড্রোজেনের নিচে অবস্থান করে। এই জন্য হাইড্রোজেনকে না নিয়ে আমাদের কপারকে নিতে হবে। তখন আমাদের ক্যাথোডে কে আসবে? কপার আসবে। তখন আমাদের ক্যাথোডে কে আসবে? কপার আসবে। সো এই যে এই শকে এইভাবে তুমি মনে রাখতে পারবা। আরেকবার একটু ট্রিকটা বলি, তুমি এই জায়গাতে যেই যৌগগুলো আছে, এই যৌগগুলা খেয়াল করে দেখো, এই জায়গাতে যে যৌগগুলো আছে, এই টোটাল যৌগগুলা, এই জায়গায় যদি দেখো এই টোটাল যৌগগুলা যেগুলো আছে, এই টোটাল যৌগগুলাতে যখন তুমি অ্যানোডে যাবা সমস্ত মাইনাস আয়নগুলা উৎপাদ পরিণত হবে। সোডিয়াম ক্লোরাইড ক্লোরিন,
lead chloride chlorine, sodium chloride chlorine, potassium iodide iodine, magnesium bromide bromine, sulfuric acid -1 oxygen, potassium nitrate -1 oxygen, sodium hydroxide -1 oxygen, copper sulfate -1 oxygen. সো এই জায়গাতে যখন আমি অ্যানোডে যাব তখন মাইনাস আয়ন হিসেবে মাইনাস আয়ন যেটা ওটাই যাবে অ্যানোডে, ঠিক আছে। বাট যখন আমি ক্যাথোডে যাব তখন ক্যাথোডে প্লাস আয়ন আসার কথা, বাট প্লাস আয়নের ভিতরে যখন পানি উপস্থিত থাকবে না, তাহলে একটা প্লাস আয়ন থাকবে, ওটাই যাবে ক্যাথোডে। বাট যদি পানি উপস্থিত থাকে তখন আমাদের এই জায়গাতে হাইড্রোজেন গ্যাস হবে উৎপাদ। কিন্তু একটা ব্যতিক্রম মনে রাখবা, যখন কপার আসবে তখন আবার কপার হাইড্রোজেনের চেয়েও বেশি শক্তিশালী হয়, ক্যাথোডে কপার উৎপন্ন হবে, ঠিক আছে। সো এইভাবে টোটাল শকটাকে এই কয়েকটা ট্রিক ব্যবহার করে আমরা মনে রাখতে পারি। এইভাবে চিন্তা করে এটা একটু মনে রাখবা। পারলে তুমি যদি এই যে ক্যাথোডের বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া এগুলাও যদি তুমি শিখতে পারো তাহলে এগুলা একটু শিখে রাখো। ক্যাথোডের বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়াগুলো তুমি যদি শিখে রাখতে পারো তাহলে বিক্রিয়া আসলে বিক্রিয়াগুলো তুমি পারবা। সো এটা ছিল আমাদের মোটামুটি জানতেই হবে একটা জিনিস, যেই জিনিসটার ট্রিক আমাদের জানতে হয়। সো এটা আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক শিখে রাখলাম। এখান থেকে এমসিকিউ আসবে, এই ছকটা থেকে এমসিকিউ আসবে, ভালো করে শিখে রেখো। ওকে, একটা এমসিকিউ দেখি। গত বছরই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা এমসিকিউ বলছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না। সো আমরা একটু দেখার চেষ্টা করি। সোডিয়াম ক্লোরাইড এটার জলীয় দ্রবণ, এটাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে দেখো ক্লোরিন থেকে অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস, তাই না। ক্যাথোডে কি উৎপন্ন হবে? ক্যাথোডে যেহেতু জলীয় দ্রবণ তাহলে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হবে, তাই না, হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে আমরা এখানে ক্লোরিন গ্যাস উৎপন্ন পাচ্ছি, খেয়াল করো, ক্লোরিন গ্যাস উৎপন্ন পাচ্ছি, হাইড্রোজেন উৎপন্ন পাচ্ছি। যেহেতু সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ করছি, এই জায়গাতে আমাদের একটা হাইড্রক্সিল মাইনাস আয়ন ছিল আর এখানে আমাদের একটা সোডিয়াম প্লাস আয়ন ছিল। এই দুইটা অ্যাডজাস্ট হয়ে যে সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন অ্যাডজাস্ট হয়ে যে আমাদের এখানে অ্যাড হয়ে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়। তার মানে এখান থেকে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড আরেকটা জিনিস পাই। তাহলে উৎপন্ন হয় না কে? সোডিয়াম ধাতু, এটা উৎপন্ন হয় না। যখন এখানে আমাদের বলছে জলীয় দ্রবণে সোডিয়াম ধাতু উৎপন্ন হয় না। বাট যদি বলতো গলিততে সোডিয়াম ধাতু উৎপন্ন হইতো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা খুব ট্রিকি এমসিকিউ, যে এমসিকিউটা তুমি যদি এইটা বোঝো তাহলে এটা তুমি দাগাইতে পারবা। এই জিনিসটা তুমি যদি বোঝো কি ঘটে এটা বুঝো তাহলেই দাগাইতে পারবা। তো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো আমাদের আজকের ক্লাসের পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ টপিক রিভিশন দিব আমরা এখন, সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র। আমরা ফ্যারাডের সূত্র দেখবো। সো ফ্যারাডের সূত্র বোঝার জন্য আমরা প্রথমে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ দেখবো। হ্যাঁ, তো ধরে নাও এটা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই তড়িৎ বিশ্লেষ্য কোষের ভিতরে আমাদের একটা অ্যানোড আছে, একটা ক্যাথোড আছে, ঠিক আছে। সো একটা অ্যানোড একটা ক্যাথোড, এইটা আমাদের ধরো একটা ব্যাটারির মাধ্যমে লাগানো আছে। সো অ্যানোড ক্যাথোড ব্যাটারির মাধ্যমে লাগানো। সো একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের ভিতর অ্যানোড এবং ক্যাথোড ব্যাটারির মাধ্যমে যদি লাগানো থাকে, তাহলে এই যে দ্রবণে অ্যানোড এবং ক্যাথোডের যে দ্রবণে, এখানে আমাদের অ্যানোডে কি ঘটবে আমরা আগে থেকে জানি যে অ্যানোডে ঘটবে হচ্ছে আমাদের জারণ এবং ক্যাথোডে ঘটবে আমাদের বিজারণ, ঠিক আছে। অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটার ফলে দেখো অ্যানোডে আমাদের ক্ষয় হবে আর ক্যাথোডে আমাদের জমা হবে। সো অ্যানোডে আমাদের ক্ষয় এবং ক্যাথোডে জমা হয়, এগুলো আমরা আগে থেকে জানি, ডিটেল বলতেছি না, আমি জাস্ট তোমাদের রিভিশন দিয়ে নিয়ে যাব। সো আমাদের ফ্যারাডের প্রথম সূত্র বলতেছে তড়িৎ বিশ্লেষণের সময় আমি যখন এই তড়িৎ বিশ্লেষক পদার্থের ভিতরে বা তড়িৎ বিশ্লেষক দ্রবণের ভিতরে তড়িৎ প্রবাহিত করব, তখন অ্যানোডে বা ক্যাথোডে যেই পরিমাণ ক্ষয় বা দ্রবীভূত হবে তার পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। সো এখানে অ্যানোডে বা ক্যাথোডে কি পরিমাণ ক্ষয় বা জমা হয়, এই অ্যানোডে বা ক্যাথোডে কি পরিমাণ ক্ষয় বা জমা হয় তার পরিমাণকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করি। তাহলে ডাব্লু হচ্ছে ক্ষয় বা জমার পরিমাণ, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ডাব্লু। আচ্ছা, ডাব্লু যদি আমাদের ক্ষয় বা জমার পরিমাণ হয়, তাহলে এই জায়গাতে আরেকটা খুব সিম্পল জিনিস আমরা দেখব। আমরা কি বলতেছি যে ক্ষয় বা জমার পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক, সেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি। কিউ হচ্ছে বিদ্যুতের পরিমাণ মানেই হচ্ছে আমার চার্জের পরিমাণ, ঠিক আছে। বিদ্যুতের পরিমাণ মানে হচ্ছে আমার চার্জের পরিমাণ। তাহলে এই জায়গাতে আমি যে টোটাল কোষটা নিলাম, এই কোষে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে বা ক্যাথোডে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক হচ্ছে আমার কি পরিমাণ ধাতু ক্ষয় বা জমা হচ্ছে। সেখানে আমাদের ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, এইটা আসতেছে ফাইনাল ফর্মুলা কি ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। সেখান থেকে আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে হচ্ছে জেড কিউ। ডাব্লিউ ইকুয়ালস টু ভ্যালু কি আসে? জেড কিউ। সো এই যে ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ আসলো, তার মানে
এই জায়গা থেকে আমি একটা নতুন ধ্রুবক পাইলাম, ধ্রুবক হচ্ছে জেড। জেড কে আমরা বলি হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কি বলি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা তো জানি এগুলো, তাই না? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে আমার জেড। সো এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড, এটা দ্বারা আসলে কি বুঝায় খেয়াল করে দেখো। তুমি যখন এই জায়গাতে 1 কুলম্ব চার্জ বসাবা, 1 কুলম্ব চার্জ বসাবা, 1 কুলম্ব চার্জ বসালে দেখো W ইকুয়ালস টু জেড হয়ে যায়। তার মানে 1 কুলম্ব চার্জ তুমি যদি এই জায়গার এই যে ব্যাটারি আছে, এই ব্যাটারি দিয়ে তুমি যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত করো, তাহলে এই যে অ্যানোড বা এই যে ক্যাথোড, অ্যানোডে যেই পরিমাণ ক্ষয় বা জমা হবে বা ক্যাথোডে যেই পরিমাণ ক্ষয় বা জমা হবে, তার পরিমাণই আসলে জেড, তার পরিমাণই আসলে জেড। মানে ডাব্লুই হয়ে যাবে জেড কখন? যখন তুমি 1 কুলম্ব চার্জ প্রবাহিত করবা। সো 1 কুলম্বের চার্জের জন্য ডাব্লু আর জেড একই কথা। সো এই জায়গাতে আমরা ডাব্লু ইজ ইকুয়ালস টু জেড পাই। এখন এই যে জেড, এই জেড এর আবার ভ্যালু বের করা যায়। জেড এর ভ্যালু বের করা যায় কিভাবে? জেড ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ইএফ করে বের করা যায়। এই যে আমরা জেড ইকুয়ালস টু এম বাই ইএফ করলাম, এম মানে হচ্ছে আমাদের আণবিক ভর। খেয়াল করো এখানে কয়েকটা রাশি আসবে। এম মানে হচ্ছে আণবিক ভর। সো আণবিক ভর মানে হচ্ছে আমরা যখন অ্যালুমিনিয়ামের জন্য নিব তখন আণবিক ভর একরকম হবে, ম্যাগনেসিয়াম যখন নিব আণবিক ভর একরকম হবে, কপার যখন নিব আণবিক ভর একরকম হবে, জিঙ্ক যখন নিব আণবিক ভর একরকম হবে। অর্থাৎ আমরা আণবিক ভর বা পদার্থ চেঞ্জ করলে আমাদের জেড এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। পদার্থ চেঞ্জ করলে আমাদের জেড এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। যখন আমি পদার্থ চেঞ্জ করব তখন দেখো এই জায়গাতে যে তুল্যাঙ্ক আছে ই মানে কি? ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। তখন পরিবর্তন হয়ে যাবে কি? তুল্য সংখ্যা পরিবর্তন হবে। যেমন দেখো অ্যালুমিনিয়ামের জন্য তুল্য সংখ্যা 3, ম্যাগনেসিয়ামের জন্য 2, কপারের জন্য 2, জেড এর জন্য 2। সো এক একটা পদার্থের জন্য তুল্য সংখ্যা এক এক রকম। সো এই জায়গাতে আমাদের একটা পদার্থ তার আণবিক ভর এবং তার তুল্য সংখ্যা এইটার উপর ডিপেন্ড করে জেড এর ভ্যালু আসে, এটা আমরা জানি। এগুলো আমি শেখাচ্ছি কেন? কারণ এগুলো এমসিকিউতে বিভিন্ন সময় আসে। এখানে আমি তাই শেখাবো যেগুলো তোমার এমসিকিউতে প্রয়োজন, বুঝতে পারছো, এবং রিটেনের প্রয়োজন। সেখানে আমি জেড এর ভ্যালু যদি বসাই তাহলে জেড ইকুয়ালস টু, খেয়াল করো, এম ডিভাইডেড বাই ইএফ ইন্টু কিউ, এইটা পাওয়া যায় হচ্ছে আমাদের রাশি। এবার একটা সিম্পল জিনিস খেয়াল করো তো, আমরা যখন ফিজিক্স পড়ছি, ফিজিক্সে চলতড়িতে আমরা একটা সিম্পল জিনিস পড়ছি যে এটা একটা ওয়্যার, এটা একটা ইলেকট্রিক ওয়্যার। এই ইলেকট্রিক ওয়্যারের ভিতর দিয়ে এদিক থেকে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, তাই না? এই জায়গায় এই টোটাল অংশটা ইলেকট্রিসিটি প্রবাহিত যখন হয় তখন এই জায়গায় একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসে এ, তাই না? এখন এই জায়গায় টি সময়ে আমরা কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে, তাহলে একক সময়ে চার্জ প্রবাহিত করি কিউ ডিভাইডেড বাই টি। তো আমরা এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে একটা তারের ভিতর দিয়ে যদি আমরা একক সময়ে কিউ বাই টি প্রবাহিত করি, এটাকেই বলে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ আই। সেখান থেকে যদি আমরা আর গুণ করি, কিউ ইকুয়ালস টু আইটি পাওয়া যায়, কিউ ইকুয়ালস টু আইটি পাওয়া যায়। সেখানে আমাদের কিউ হচ্ছে চার্জের পরিমাণ, খেয়াল করো, কিউ হচ্ছে চার্জের পরিমাণ, আইটি হচ্ছে তড়িৎ প্রবাহ এবং সময়। তাহলে আমরা এখানে ডাব্লু ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ইএফ, কিউ এর পরিবর্তে আইটি বসাইতে পারি। সো আমরা এখান থেকে ডাব্লু ইকুয়ালস টু ফর্মুলা পাই এম আইটি ডিভাইডেড বাই ইএফ। এই ফর্মুলা ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম ম্যাথ করি। কি করি? ম্যাক্সিমাম ম্যাথ করি। তো এই ফর্মুলাতে কি কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই ফর্মুলাতে আমাদের অ্যানোডে বা ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ আছে, আণবিক ভর আছে, তাপমাত্রা আছে, এই তোমার তড়িৎ প্রবাহ আছে, সময় আছে, তুল্য সংখ্যা আছে এবং ফ্যারাডের ধ্রুবক আছে। ফ্যারাডের ধ্রুবক মানে 96500 কুলম। এই জিনিসপত্রগুলো আমাদের এখানে উপস্থিত আছে। সো এই জিনিসপত্রগুলো ব্যবহার করে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথগুলো সলিউশন করে ফেলতে পারবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসপত্র ব্যবহার করে সলিউশন করে ফেলতে পারবা। বাট অ্যাডমিশন টেস্ট মানে ঝামেলা জায়গা। শুধু এইটুকু ব্যবহার করে যে সমস্ত ম্যাথগুলো হবে, এই ম্যাথগুলো এনাফ না, আমাদের এর চেয়ে বেশি ম্যাথ আসবে। সো এর চেয়ে বেশি ম্যাথ আসলে আমাদের এর চেয়ে বেশি জিনিসপত্র এখান থেকে শেখা লাগবে। সো এর চেয়ে জিনিসপত্র যখন আমরা বেশি শিখতে যাব তখন আমাদের একটু অ্যাডভান্স শিখতে হবে। তো চলো আমরা একটু অ্যাডভান্স দেখি, এখান থেকে এর চেয়ে বেশি কি কি আসে সেই অ্যাডভান্স জিনিসপত্রগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে একটু ডিভাইড করে নিলাম। সো দেখো আমরা এখানে জানি ডাব্লিউ ইকুয়ালস টু আমরা ফর্মুলা পাইছি এম আইটি ডিভাইডেড বাই ইএফ। এখান থেকে যদি আমি এই এম কে ভেঙে ডাব্লিউ ডিভাইডেড বাই এম করতে পারি তাহলে এখানে দেখো আমরা আইটি ডিভাইডেড বাই ইএফ পাই। সো এখানে দেখো আইটি ডিভাইডেড বাই ইএফ পাইলে এই ডাব্লিউ ডিভাইডেড বাই এম মানে এন, এন ইকুয়ালস টু আমরা ফর্মুলা পাইলাম আইটি ডিভাইডেড বাই ইএফ। এম ইকুয়ালস টু ফর্মুলা কি পাইলাম? আইটি ডিভাইডেড বাই ইএফ। সো এখান থেকে আমরা দেখো এন ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ পাচ্ছি না। সো তুমি আবার একটা সিম্পল জিনিস জানো, কোথাও তুমি যদি এন পাও, এই এন দিয়ে মোলের সমস্ত ফর্মুলা লেখা যায়।
সো এখানে খেয়াল করো এই জায়গাতে আইটি ডিভাইডেড বাই ইএফ যে সেকশনটা আছে এটা আসলে তড়িৎ রসায়ন, এটা আসলে তড়িৎ রসায়ন, এটা আসলে কি তড়িৎ রসায়ন। এবার এই এন মানে এটা কিন্তু পরিমাণগত, এটা কিন্তু পরিমাণগত। সো পরিমাণগতর এই টোটাল পরিমাণগতর সাথে তড়িতের রিলেশন না, এটা পরিমাণগতর সাথে তড়িতের রিলেশন। সো পরিমাণগততে আমরা কি কি জানি দেখো তো, আমরা পরিমাণগততে জানি যে এন ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তারপরে এন ডিভাইডেড বাই এন এ, তারপরে আমরা জানি ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার, এটা জানি। তার মানে তারপরে জানি ভিএল ডিভাইডেড বাই 24.8, তারপরে আমরা জানি পিভি ডিভাইডেড বাই আরটি, এছাড়া আমরা জানি এন ইকুয়ালস টু ভিএস। এই যে এতগুলা ফর্মুলা সব আমরা কি থেকে জানি দেখো তো, আমরা তড়িৎ রসায়ন এই পরিমাণগত রসায়ন থেকে জানি। এর সাথে একটা নতুন ফর্মুলা আমাদের অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি আইটি ডিভাইডেড বাই ইএফ। সো আমরা এই উপরের টোটাল এই অংশের সাথে নতুন করে অ্যাড করতেছি এই অংশটা, অর্থাৎ ম্যাথ করতে গেলে আমরা যখন যেটা আমাদের প্রয়োজন হবে, সাপোজ ধরুন আমাদের মোল দিয়ে বের করতে বলছে, তাহলে এখান থেকে এটা ব্যবহার করতে পারবো। আমরা যদি মোল দিয়ে বের না করে বলে হচ্ছে ভর দিয়ে বের করতে, তখন এটার সাথে এটা ব্যবহার করতে পারবো। যদি আমাদের সংখ্যা দিয়ে বের করতে বলে এটার সাথে এটা করতে পারবো, আয়তন দিয়ে বের করতে বললে এটার সাথে এটা করতে পারবো, ঠিক আছে। এস এ টিপিতে বললে এটা, যে কোনো কন্ডিশন বললে এটা, ঘনমাত্রা দিয়ে বললে এটা। অর্থাৎ আমরা এই টোটাল পরিমাণগত রসায়নের এতগুলা ফর্মুলার সাথে তড়িৎ রসায়নের এই ফর্মুলার সাথে ব্রিজিং করে ফেলছি। যে ব্রিজিংটা করছি এই ব্রিজিং ব্যবহার করে এখন আমরা এই রিলেটেড ম্যাথ যে কোনোটা সলিউশন করে ফেলতে পারবো, বুঝতে পারছো? সো এটাই হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের মজা। এই জায়গা থেকে আমরা এখন বিভিন্ন টাইপের ম্যাথ করতে পারবো ইজিলি। বিভিন্ন ম্যাথ আমাদের সামনে আসবে, যেমন সামনে আমি কয়েকটা ম্যাথ তুলে রাখছি, সেই ম্যাথগুলো দেখাবো। সো তার আগে আমরা যদি একটু দেখি এখানে আসলে আমাদের আছে কি কি। যখন আমাদের কোনো ভর রিলেটেড জিনিসপত্র দেয়া থাকে, দেখো কি কি আছে যদি একটু দেখার চেষ্টা করি। যখন আমাদের কোনো ভর রিলেটেড জিনিসপত্র দেয়া থাকে তখন আমরা এইটা নিয়ে কাজ করি। এটা হচ্ছে ভর, উপরে হচ্ছে যেই ভর দেয়া থাকবে নিচে হচ্ছে আণবিক ভর। এইটা হচ্ছে যখন আমাদের কোনো সংখ্যা রিলেটেড জিনিসপত্র দেয়া থাকে, সংখ্যা মানে অনুসংখ্যা, আয়ন সংখ্যা, পরমাণু সংখ্যা। এইটা হচ্ছে আমাদের যখন এস টিপিতে আয়তন দেয়া থাকে, এইটা হচ্ছে যখন এস এ টিপিতে আয়তন দেয়া থাকে, এটা হচ্ছে যখন সব প্যারামিটারগুলো আলাদা আলাদা হয়ে যায়, আলাদা চাপ, আলাদা ভলিউম, আলাদা টেম্পারেচার, তখন এটা ব্যবহার করতে হয়। আর এইটা হচ্ছে আমাদের ঘনমাত্রা যদি দেয়া থাকে সেই ঘনমাত্রার জন্য ব্যবহার হয়। সো এই এতগুলা যে ভেরিয়েশন, এই ভেরিয়েশনগুলোর সাথে আমরা এইটা ব্রিজিং যখন করব, এইটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের ক্যালকুলেশন, ঠিক আছে, তড়িৎ রসায়নের ক্যালকুলেশন। সো এই জিনিসপত্রগুলা আমরা যদি জানি তাহলে এখান থেকে ইজিলি ম্যাথ করতে পারবো। কিভাবে ম্যাথ করবো? জাস্ট আমরা দুই একটা ম্যাথ দেখলে বুঝতে পারবো, অ্যাডমিশন রিলেটেড দুই একটা ম্যাথ দেখবো। যেমন ধরো আমাদের প্রথম যে ম্যাথটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো এটা চিরাং ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এই টাইপের ম্যাথ খুবই আসতে দেখা যায়। তো আমরা যদি একটু সলিউশন করি, বলছে ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাড বিদ্যুৎ চালনা করতে হবে। সেখানে দুইটা জিনিস মাথায় রাখবা, ম্যাথ সলভ করার সময় ট্রিক মাথায় রাখবা। যদি কখনো ফ্যারাড বা কুলম্ব এগুলা বলে তখন এটা হচ্ছে কিউ এর মান, কারণ কিউ এর একক হচ্ছে ফ্যারাড কিংবা কুলম্ব। কিন্তু যদি কখনো অ্যাম্পিয়ার বলে, এটা আসলে আই এর মান। সো আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর কিউ মানে হচ্ছে চার্জের পরিমাণ। দুইটা আলাদা আলাদা জিনিস, এক জিনিস না, ঠিক আছে। সেখানে আমাদের কত ফ্যারাড মানে কিউ বের করতে বলছে, সো আমরা এখানে ফর্মুলা জানি n ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ। সো আইটি মানে কি বলতো, কিউ না, এখানে যেহেতু আমাদের কিউ চাইছে তো আমাদের কিউ বের করতে হবে। তাহলে দেখো এখানে কিউ ডিভাইডেড বাই ইএফ এটা জানি। এখন যেহেতু আমাদের কিউ এর ভ্যালু বের করতে বলছে, সো কিউ ইকুয়ালস টু আমরা আর গুণ করলে এন ইএফ পাই। এন এর ভ্যালু এখন আমরা একটু বসাই দিব। দেখো এন এর ভ্যালু যদি বসাই, এন এর ভ্যালু দেখো দেয়া আছে 1 মোল। সো 1 মোল মানে কি, n ইকুয়ালস টু 1। সো n ইকুয়ালস টু 1 বসালাম। কপার ধাতুর জন্য তুল্য সংখ্যা ই এর ভ্যালু কত, 2, ঠিক আছে। এবার এখানে কত ফ্যারাড বিদ্যুৎ বলছে, ফ্যারাডের ধ্রুবক এইটার ভ্যালু যদি আমি ফ্যারাড এককে বসাই তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 1 ফ্যারাড। বাট এটা যদি এই ফ্যারাডের ধ্রুবকের ভ্যালু যদি আমি কুলম ইউনিটে বসাই তাহলে 96500 কুলম।
দুইটা আলাদা আলাদা জিনিস। যখন আমি এফ এর ভ্যালু ফ্যারাড ইউনিটে বসাবো তখন 1 ফ্যারাড, কুলম্বে বসালে 96500। সো যেহেতু আমাদের ফ্যারাডে, তাহলে এখানে 1 ফ্যারাড বসবে। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা 2 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হবে। এখান থেকে ক্যালকুলেশন করলে কত প্রয়োজন হবে? 2 ফ্যারাড বিদ্যুৎ। সো এই টাইপের এমসিকিউ খুব আসতে দেখা যায়। কখনো কখনো তোমার এই জায়গাতে কপারের জায়গায় বলে দিবে, এই জায়গায় 1 মোলে কপারের জায়গায় বলে দিবে হচ্ছে অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়াম বললে এখানে এন এর ভ্যালু 3 বসবে, ঠিক আছে। এখানে আমাদের অ্যালুমিনিয়াম না বলে দিতে পারে জিঙ্ক বললে আমাদের ই এর ভ্যালু 2 বসবে। সো অ্যালুমিনিয়াম, জিঙ্ক বিভিন্ন ধাতু ভেদে আমাদের এই জায়গায় ভ্যালু কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই জায়গাতে আমাদের 1 মোল না বলে গ্রামও বলে দিতে পারে, 12 গ্রাম, 13 গ্রাম, 15 গ্রাম, 50 গ্রাম। এবং আমাদের জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার এই টাইপের ধাতু আলাদা আলাদা করে দিতে পারে, দিয়ে আমাদের চার্জের পরিমাণ বের করতে বলতে পারে। সো যেটাই বলুক সেটা আমরা বসায় কিন্তু অনায়াসেভাবে ম্যাথ করতে পারবো। সো মেইন কথা হচ্ছে, তুমি যদি ফ্যারাডের ফর্মুলাটা জেনে এই জায়গা থেকে চিন্তা করতে শিখো, তাহলে চিন্তা করতে পারলেই তুমি এটা ইজিলি পারবা। তোমাকে করতে হবে কি চিন্তাটা ঠিক কিভাবে হচ্ছে সেটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। আমাদের পরের যে ম্যাথটা আছে, এই ম্যাথটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, বলছে দেখো 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড সময় ধরে একটি ইলেকট্রড, তাহলে এখানে অ্যাম্পিয়ার বলছে, অ্যাম্পিয়ার মানে এটা আয়ের ভ্যালু কত? 5। 30 সেকেন্ড মানে কি? টি এর ভ্যালু 30। একটি ইলেকট্রডে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত? চার্জ মানে কি বিদ্যুতের চার্জ, প্রবাহিত বিদ্যুতের চার্জ চাইছে। তাহলে কিউ মানে দেখো আমাদের এক্সট্রা কিচ্ছু করা লাগছে না, চার্জ যেহেতু চাইছে আমরা অটোমেটিক জানি কিউ ইকুয়ালস টু আইটি। আমাদের এখানে কোনো তড়িৎ রসায়নে যাওয়াই লাগছে না, আমরা তড়িৎ রসায়নের কাজ করতেছি, বাট চাইছে তো চার্জের পরিমাণ, তো আমরা জানি কিউ ইকুয়ালস টু আইটি। কিউ এর ভ্যালু এখানে খেয়াল করে দেখো, আই এর ভ্যালু 5 অ্যাম্পিয়ার, টি এর ভ্যালু 30 সেকেন্ড, ক্যালকুলেশন করলে 150 কুলম এটা আসবে। এবার বলবো ভাই কুলম কেন করলেন? এটা কুলম কেন করলেন, ফ্যারাডে কেন করলেন না? দেখো এইটাও এসআই ইউনিট, তুমি কিউ এর চার্জের ইউনিট কুলম, এটাও এসআই ইউনিট, ঠিক আছে। এই জন্য আমরা কুলম করছি। ক্লিয়ার? আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। সো এই টাইপের ম্যাথগুলাই কিন্তু আসে, ঠিক আছে। এই টাইপের ম্যাথ করতে হয়। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, একটু বোঝার চেষ্টা করবো এই টাইপের ম্যাথই। পরের ম্যাথটা আমাদের বলছে, খেয়াল করো, এটা একটু বড় ম্যাথ। বলছে ক্যালসিয়াম সালফেট দ্রবণের মধ্য দিয়ে, ঠিক আছে, 965 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা ধরে প্রবাহিত করলে আমাদের এখানে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে, কতটি ক্যালসিয়াম পরমাণু জমা হবে। সো কত গ্রাম মানে কি, এটা ভর চাইছে, কতটি মানে এখানে আমাদের কি চাইছে? সংখ্যা। সো একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে সংখ্যা, দুইটা আলাদা আলাদা জিনিস। এখন আমরা দুইটা ম্যাথই করব। সো দুইটা ম্যাথের জন্য আমরা দুইটা আলাদা আলাদা সেকশন করলাম। এটা হচ্ছে ক নাম্বার, এটা হচ্ছে খ নাম্বার সেকশন করলাম। সো খেয়াল করো, আমাদের যেহেতু ওখানে ভর চাইছে, তো আমাদের ফর্মুলা ফর্মুলা যাবে আইটি ডিভাইডেড বাই ইএফ। এখন যেহেতু ভর চাইছে, এই জন্য আমরা ভরের জন্য এই এনকে ভেঙে ডাব্লিউ ডিভাইডেড বাই এম করবো। ভরের জন্য এনকে ভেঙে কি করবো? ডাব্লিউ ডিভাইডেড বাই এম। বাকি আমাদের আইটি ডিভাইডেড বাই ইএফ সেম থাকবে। সো এখানে দেখো ডাব্লিউ এর ভ্যালু ভর, ওটাই আমাদের বের করতে হবে। সো উপরে আমরা ডাব্লিউ রেখে দিলাম। এম এর ভ্যালু ক্যালসিয়াম দিয়ে বের করতেছি না, ক্যালসিয়ামের জন্য আমাদের এম কত, আণবিক ভর কত? 40। সো ক্যালসিয়ামের জন্য আমরা এখানে 40 বসালাম। বসাই দিয়ে দেখো এখন আই এর ভ্যালু বসাবো। আই কত দেয়া আছে? 965 অ্যাম্পিয়ার। সো আমরা আই এর ভ্যালু 965 বসাই দিলাম। টি এর ভ্যালু দেখো এখানে 1 ঘন্টা দেয়া আছে। 1 ঘন্টা মানে কত? প্রতি ঘন্টায় 60 মিনিট। 60 মিনিটে সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে আরো 60 সেকেন্ড। তাহলে এখানে আমাদের ভ্যালু আসবে 3600। 60 × 60, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। এবার যেহেতু আমরা ক্যালসিয়াম নিছি, ক্যালসিয়ামের তুল্য সংখ্যা ই কত? 2। অ্যান্ড এখানে আমাদের ফ্যারাডে কত? 96500। এটা হচ্ছে আমাদের ফ্যারাডের ধ্রুবক। কাটাকাটি করলে দেখো এই 965 এর সাথে এই 965 কেটে যায়, নিচে 2টা শূন্য থাকে, এই 2 শূন্যর সাথে এই 2 শূন্য কেটে গেল। এখন এই 2 এর সাথে এই 36 কাটলে এখানে হয় হচ্ছে 18। সেখানে যদি আমি ক্যালকুলেশন করি, ডাব্লিউ ইকুয়ালস টু 40 × 80, এটা আসে 40 × 80। সো এখানে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, 18-র সাথে আমাদের 4 গুণ হয়, তাই না? 18-র সাথে 4, তাহলে দেখো 4 × 8 = 32, 2 4 × 1 = 4, তাহলে 4 আর 3 কত আসে? 7, তাহলে 4 18 কত আসে? 72, তাহলে 72 × একটা শূন্য, তাহলে টোটাল 720 গ্রাম। এইটা আসে হচ্ছে আমার ভর।
তাহলে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে 720 গ্রাম ক্যালসিয়াম জমা হবে। কত গ্রাম? 720 গ্রাম। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করছি? সিম্পল, একদম সিম্পলি যদি আমরা আরেকবার বোঝার চেষ্টা করি, আমরা ক্যালকুলেশনটা করছিলাম হচ্ছে প্রথমে ফর্মুলা বসাইছি n equals to IT divided by EF। এবার দেখছি যে ওখানে চাইছেটা কি, চাইছে ভর, এজন্য আমরা ভরের ফর্মুলায় গেছি। ভরের ফর্মুলা কোন জায়গায়? এই যে এই পোর্শনটাই আমরা ভরের ফর্মুলায় গেছি। তারপরে এই ভরের ফর্মুলাতে বাকি যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো বসাইছি, বসে এখান থেকে ডাব্লিউ এর মানটা জাস্ট বের করছি, দ্যাটস ইট। এবার আসো খ নম্বরের ক্ষেত্রেও আমরা ম্যাথ শুরু করব n equals to IT divided by EF এটা দিয়ে। এবার IT divided by EF দিয়ে ম্যাথ শুরু করার পর দেখো আমাদের এখানে n এর যেই ভ্যালু সেটা কোন দিকে যাবে সেটা আমরা কি দেখে বুঝবো? এই ম্যাথ দেখে বুঝবো। বলছে কতটি, মানে সংখ্যা চাইছে। সংখ্যা চাইলে আমরা জানি যে ফর্মুলা আসে n ডিভাইডেড বাই na, যেখানে na হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, n হচ্ছে যত সংখ্যা বের করতে হবে বা যেই সংখ্যা দেয়া থাকে সেইটা। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, উপরে আমাদের IT, নিচে হচ্ছে EF দেয়া আছে। আড়াআড়ি গুণ করলে এখান থেকে খেয়াল করে দেখো, আড়াআড়ি গুণ করলে এই n এর ভ্যালু যখন আমি বের করব, এই na ওই সাইডে যে গুণ হয়ে যাবে, সো na ইন্টু IT ডিভাইডেড বাই EF আসবে। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এখন ভ্যালুগুলা বসাও। অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বসাই ফেললাম। আয়ের ভ্যালু আমাদের কত অ্যাম্পিয়ার দেয়া আছে? আয়ের ভ্যালু 965 অ্যাম্পিয়ার দেয়া। টি এর ভ্যালু 3600 বসাই ফেলছি, ডিভাইডেড বাই নিচে কত আসবে? ই এর ভ্যালু হচ্ছে আমাদের 2, এফ এর ভ্যালু 96500। ক্যালকুলেশন করো, করলে এখান থেকে বের হয়ে যাবে। এই 965 কেটে গেল, এই 00, এই দুইটা শূন্য করলে এর সাথে এটা কাটলে থাকে হচ্ছে 18। সেখানে আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তার সাথে আমাদের নতুন ক্যালকুলেশন আসে হচ্ছে 18। 18 সাথে 6 গুণ করো, 6 8টা 48, 48 এর 8, 6 কে 6, 6টা 48 এর 8, 6 কে 6 আর ওদিকে 4 মানে কত? 10, মানে 108 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটাকে তুমি যদি এখন সুন্দর মতো ক্যালকুলেশন করো 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার 25 আসে হচ্ছে আমার ফাইনাল আনসার। 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার 25। সো এই যে ফাইনাল আনসারটা পাইলাম, এই ফাইনাল আনসারটা আমরা শেষ পর্যন্ত এখান থেকে পাচ্ছি। বুঝতে পারছি না? এই ফাইনাল আনসারটা আমরা শেষ পর্যন্ত এখান থেকে পাচ্ছি। তো এইভাবে আমরা এই ধরনের ম্যাথগুলো করতে পারবো। তাহলে যখনই আমাদের এরকম ভর বলবে তখন আমাদের এই সেকশনে যাইতে হবে। এখন যদি এই জায়গাতে আমাদের ভর না বলে, 3 নাম্বারে, হ্যাঁ ভর না বলে 3 নাম্বারে বললো যে এসটিপিতে আয়তন। এসটিপিতে আয়তন বললে তখন আমি এই যে এনটা আছে, এই এনটা ভেঙে ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটারে যাবো, দিয়ে ভি এর ভ্যালু বের করবো, করলে এসটিপিতে আয়তন বের হয়ে যাবে। সো যেটাই চাক, আমি জাস্ট বেসিক আমাদের যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা এই যে জায়গায়, এই ফর্মুলার বিভিন্ন ফর্মেটে যাব। যেটাই চাক আমরা এই ফর্মুলার বিভিন্ন ফর্মেটে যাবো। এই ফর্মুলার ফর্মেটে গেলেই আমাদের জিনিসপত্রগুলো ইজিলি মিলে যাবে, জিনিসপত্রগুলো ইজিলি আমরা বের করতে পারবো। এটাই হচ্ছে আমাদের এখান থেকে খেলা, মেইন খেলা। এইটুকু যদি আমরা বুঝি, বাকি ম্যাক্সিমাম জিনিসপত্র ইজি। সো তোমরা যদি এখনো পর্যন্ত ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটি করে থাকো এবং এই পর্যন্ত বুঝতে পেরে থাকো, তাহলে একটু লিখো যে ইয়েস ভাইয়া বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলে এখন খুবই ভালো। আমরা আমাদের পরবর্তী যে সেকশনটা আছে, পরবর্তী সেকশনটাতে যাব। তার আগে আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করবো, দ্বিতীয় সূত্রে যাওয়ার আগে আরেকটা ম্যাথ করবো। এখানে দেখো একটা ম্যাথ দিছে, বলছে যে 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কত? সো প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ চাইছে। তো আমাদের ওই যে ফর্মুলা কিউ ইকুয়ালস টু NEF, এইটাতে যেতে হবে। কারণ কি, যখনই বিদ্যুতের পরিমাণের কথা বলে তখন হচ্ছে আমাদের ফর্মুলা কিউ। সো NEF, যখনই আমাদের অ্যালুমিনিয়াম বলবে, ই এর ভ্যালু তখন কি? অ্যালুমিনিয়াম 3+3। এখন বিদ্যুতের পরিমাণ চাইছে, পরিমাণ অপশনে কি দেয়া আছে তার উপর ডিপেন্ড করে আমরা ভ্যালু বসাবো। যদি অপশনে ফ্যারাড দেয়া থাকে তাহলে এফ এর ভ্যালু 1 ফ্যারাড বসবে। আচ্ছা, এবার দেখো 18 গ্রাম, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে উপরে ডাব্লিউ এর ভ্যালু 18 অ্যান্ড এম এর ভ্যালু 18 ডিভাইডেড বাই 27, এটা বসে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী হয়। তাহলে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এই 3 এর সাথে এটা কাটাকাটি করলে 3 নাম 27, এটার সাথে এটা কাটাকাটি করলে 2 আসে। সেখান থেকে ক্যালকুলেশন করলে 2 ফ্যারাড আসে। এই 2 ফ্যারাডকে যদি আমাদের অপশনে কুলম্বে দেয়া থাকে, তাহলে আমরা জানি 1 ফ্যারাড মানে হচ্ছে 96500 কুলম। সো এইটা ক্যালকুলেশন করলে আমাদের ফাইনাল অ্যান্সার বের হয়ে যায়। সেখান থেকে আমরা কিউ এর ভ্যালু অ্যান্সার করতে পারি। বুঝতে পারছো? সো এই টাইপের ম্যাথ কিন্তু আসে, খুবই আসে। এই জন্য এই যে কয়েকটা জিনিসপত্র দেখাই দিলাম, এই কয়েকটা পারলেই তুমি এখান থেকে ম্যাথগুলো বাকি পারবা। ওকে,
এবার আসো আমাদের আজকের ক্লাসের আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্রের বেসিক কাহিনীটা হচ্ছে, যখন আমাদের দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে আমরা তড়িৎ বিশ্লেষণ করি, খেয়াল করো, আমরা যখন দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে তড়িৎ বিশ্লেষণ করি তখন আমাদের এই জায়গাতে একটা বেসিক কাহিনী ঘটে। এই জায়গাতে আমরা কি করি, অ্যানোড নিই, এই জায়গাতে আমরা ক্যাথোড নিই, এবং কোষ দুইটা আলাদা আলাদা হয়। যখন কোষ দুইটা আলাদা আলাদা হয় তখন এই জায়গাতে আমরা যেই ব্যাটারিটা নিই, এখানে একটা ব্যাটারি নিই না, এই ব্যাটারি থেকে এই সাইডেও যেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় এই সাইডেও সেম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। অর্থাৎ দুইটা আলাদা আলাদা পাত্রে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। সো দুইটা আলাদা আলাদা পাত্রে যদি একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ঘটনা যেটা ঘটে, এখানে কিউ হয়ে যায় কনস্ট্যান্ট, কি হয়, কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে এখন কিউ যদি কনস্ট্যান্ট হয়, আমি একটু দ্রুত যাচ্ছি, হ্যাঁ, এগুলো অনেক ধরে ধরে বেসিক সহ প্রত্যেকটা জিনিসপত্র বোঝানো যায়, বোঝাইলে এটা খুব সুন্দর করে বোঝানো যায়, বাট আমি দ্রুত যাচ্ছি কারণ আমাদের ম্যাথগুলো লাগবে। সো দেখো এখানে আমাদের প্রথম সূত্রে ডাব্লিউ ইকুয়ালস টু ভ্যালু ছিল জেড কিউ। খেয়াল করে দেখো, জেড কিউ, যেখানে জেড ছিল কনস্ট্যান্ট, বাট এখন দেখো আমরা যেহেতু দুইটা আলাদা আলাদা পাত্রে চলে গেছি, তো দুইটা আলাদা আলাদা পাত্রে, এটাকে ধরো আমি কপার নিলাম, এটাকে ধরো আমি জিঙ্ক নিলাম। এখন যদি এটাকে কপার নিই তাহলে এটার জন্য Z1 ভ্যালু পাবো, এটাকে যদি জিঙ্ক নিই এটার জন্য Z2 ভ্যালু পাবো। অর্থাৎ যেহেতু আমরা ম্যাটেরিয়াল চেঞ্জ করে ফেলতেছি, আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, জেড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে কিন্তু আমাদের জেড সেম ছিল, বাট এখন আমাদের জেড ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন জেড এর জন্য আমরা এখানে দেখো, খেয়াল করে দেখো, আমরা ডাব্লিউ চেঞ্জ করলে জেড চেঞ্জ পাচ্ছি, বাট কিউ একই আছে। কিউ একই কেন আছে? কারণ একই পরিমাণ বিদ্যুৎ আমি এদিকেও দিচ্ছি ওদিকেও দিচ্ছি। তাহলে একই পরিমাণ যদি বিদ্যুৎ দিই এবং এই কিউ যদি আমার কনস্ট্যান্ট হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু জেড। এই যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু জেড, এটাই হচ্ছে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র। বাট এই জায়গা থেকে তো আমরা ম্যাথ করতে পারবো না, তাহলে ম্যাথ করার জন্য আমাদের একটু অ্যাডভান্স যেতে হবে। এখন একটু অ্যাডভান্স বলতে কি বুঝাচ্ছি দেখো, পরবর্তী লাইনে আমরা এখান থেকে বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কে জেড। কে হচ্ছে আমাদের এখানে ধ্রুবক, তাহলে এখান থেকে ডাব্লিউ বাই জেড ইকুয়ালস টু কে লেখা যায়। ওকে, আমরা এই পর্যন্ত লিখলাম ডাব্লিউ বাই জেড ইকুয়ালস টু কে। এখন দেখো জেড ইকুয়ালস টু আমরা জানি এম বাই ইএফ, এই পর্যন্ত আমরা জানি ইকুয়ালস টু কে। ওকে, নো প্রবলেম। খেয়াল করো, ইএফটাকে যদি আমি উপরে তুলে দিই তাহলে ইএফ ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু কে, এই পর্যন্ত লেখা যায়, লিখলাম। এবার খেয়াল করো, এই এফটাকে অপোজিট সাইডে নিয়ে গেলে আমরা এখানে ই ডিভাইডেড বাই ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এফ পাই। কে ডিভাইডেড বাই এফ মানে এখান থেকে আমরা কে প্রাইম নতুন একটা কনস্ট্যান্ট পাই। কারণ কি, একটা কনস্ট্যান্ট থেকে একটা কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে নতুন যেটা তৈরি হয় সেটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখন দেখো আমরা পরবর্তী অংশে যাই। এই জায়গাতে ই ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম মানে এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো তার মানে আমরা দুইটা আলাদা আলাদা রাশির গুণফল কনস্ট্যান্ট পাচ্ছি। তো দুইটা আলাদা আলাদা রাশির গুণফল কনস্ট্যান্ট পাওয়া মানে E1N1 ইকুয়ালস টু E2N2 লেখা যায়। এই যে ফর্মুলাটা পাইলাম, এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এখন যে কোনো ম্যাথ করতে পারবো। এই রিলেটেড, ফ্যারাডের দ্বিতীয় সূত্র রিলেটেড যে কোনো ম্যাথ করতে পারবো। কোথাও এন পাওয়া মানে এটাকে ভেঙে কিন্তু এন এর সমস্ত পরিমাণগত রসায়নের ফর্মুলাগুলো লিখতে পারা যায়। কোথাও এন পাওয়া মানে ডাব্লিউ বাই এম, এন বাই এন এ, ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার, এই টাইপের জিনিসপত্র যত আছে সব কিন্তু লেখা যায়। সো আমরা E1N1 ইকুয়ালস টু E2N2 একটা সুন্দর ফর্মেট পাচ্ছি। সো এই ফর্মেট দিয়ে এখন আমরা ম্যাথ করতে পারবো। কি করতে পারবো? এই ফর্মেট দিয়ে ম্যাথ করতে পারবো। সো এই রিলেটেড ম্যাথ যদি আমরা দেখি, আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা দেখলে বুঝতে পারবো। বলছে যে প্রতি গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা করতে 10 টাকা খরচ হয়। তাহলে 18 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কত টাকা খরচ হবে? যেখানে আমাদের জিঙ্কের ভর এবং অ্যালুমিনিয়ামের ভর দেয়া আছে। সো প্রশ্নটা একটু কেমন জানি হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ এখানে জিঙ্ক জমা করতে এত টাকা খরচ হয়, 18 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য খরচ জিজ্ঞেস করছে। সো এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে আমরা ম্যাথটা করবো কিভাবে? ম্যাথটা করার জন্য আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে, যখনই আমাদের দুইটা আলাদা আলাদা থাকবে, একটা জিঙ্ক একটা অ্যালুমিনিয়াম, দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, কোনো বিদ্যুৎ দেওয়া নাই, মানে বিদ্যুৎ একই কনস্ট্যান্ট। তো যখনই দুইটা আলাদা আলাদা থাকবে তখনই আমাদের ফর্মুলায় যেতে হবে En ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো En ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে E1N1 ইকুয়ালস টু E2N2। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যদি জিঙ্কের জন্য আমরা প্রথম অংশ ধরি আর
অ্যালুমিনিয়ামের জন্য দ্বিতীয় অংশ ধরি, তাহলে জিঙ্কের জন্য আমরা তুল্য সংখ্যা লিখবো, জিঙ্কের জন্য তুল্য সংখ্যা 2। এবার খেয়াল করো, জিঙ্কের জন্য এই মোলকে ভেঙে আমি যদি এখানে ভর বের করার চেষ্টা করি, জিঙ্কের ভর বের করার চেষ্টা করি, তাহলে এখানে আমি W1 ডিভাইডেড বাই M1 পাবো। এখন এই সাইডে আমি অ্যালুমিনিয়ামের জন্য বের করবো, অ্যালুমিনিয়ামের জন্য তুল্য সংখ্যা আমি 3 লিখলাম। অ্যালুমিনিয়ামের জন্য আমি যদি ভর বের করার চেষ্টা করি, তাহলে এখানে আমি W2 ডিভাইডেড বাই M2 পাবো। তো খেয়াল করে দেখো, এখানে ভর এবং জিনিসপত্রগুলো কার কার দেয়া আছে। যদি দেখি 2, W1 এর ভ্যালু আমি জানি না, M1 এর ভ্যালু জিঙ্কের জন্য কত দেয়া আছে দেখো তো, 65.5 অলরেডি দেয়া আছে। এখানে আমরা 3 জানি। দেখো এখানে আমাদের অ্যালুমিনিয়ামের ভরটা দেয়া আছে কত গ্রাম, 18 গ্রাম, মানে WA2 দেয়া আছে। অ্যালুমিনিয়ামের জন্য এখানে আমাদের বেসিক আণবিক ভর কত, 27, দেখো এখানে দেয়া আছে। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো এখান থেকে এটা কাটাকাটি করলে 3 নাম 27, এটা দিয়ে এটা কাটাকাটি করলে 2 আসে। এখান থেকে যদি আমরা একটু দেখি, এই 2 এর সাথে এই 2 কেটে যায়, W1 ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে 65.5। অর্থাৎ এই জায়গা থেকে আমি যেই ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা আসলে কিসের ভ্যালু বলতো, এই W1 ছিল হচ্ছে জিঙ্কের ভ্যালু। তার মানে ওই একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে আমি জিঙ্কের পরিমাণ পাচ্ছি 65.5 গ্রাম। এবার দেখো তো, প্রতি গ্রাম জিঙ্কে খরচ হয় কত, 10 টাকা। তাহলে দেখো তো, টোটাল কস্ট বা খরচ আসবে প্রতি গ্রাম, 1 গ্রামের জন্য 10 টাকা। তাহলে টোটাল 65 গ্রাম, 65.5 গ্রাম, এর জন্য কত আসবে, 655 টাকা। এই হচ্ছে আমাদের এখান থেকে মোট খরচ, বুঝতে পারছো? সো আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমাদের এই টাইপের ম্যাথ আসবে, আমাদের টোটাল কত টাকা খরচ হয় বা 18 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য কত টাকা খরচ হয়, এই টাইপের জিনিসপত্র জিজ্ঞেস করবে। এগুলাকে সময় নিয়ে একদম বেসিক সহ অনেকগুলো উদাহরণ দিয়ে ইচ অ্যান্ড এভরিথিং ডিটেল তোমাকে ফিল করিয়ে পড়ানো যায়। বাট অ্যাজ এটা একটা রিভিশন ক্লাস, এই রিভিশন ক্লাসে আমি তোমাকে ততটুকুই পড়াচ্ছি যতটুকু পড়লে তুমি এখান থেকে ম্যাথগুলা করতে পারবা অ্যান্ড পরীক্ষায় তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা, তোমার কোনো টাইম যাতে ওয়েস্ট না হয় সেই জন্য আমি জাস্ট তোমাকে টেকনিকগুলো দেখাই দিচ্ছি, ফর্মুলাগুলো ধরাই দিচ্ছি, জিনিসপত্রগুলো রিভিশন করাই দিচ্ছি, ঠিক আছে? সেখান থেকে আমরা এর চেয়ে বেশি ডিপ ডাইভ করি নাই। সো এই হচ্ছে আমাদের এই ম্যাথটার টেকনিক। যদি আবার বলি, তুমি কখন বুঝবে এটা ফ্যারাডের দ্বিতীয় সূত্রে যাবে, তখনই বুঝবা যখন এখানে দুইটা আলাদা আলাদা পদার্থ থাকবে। যেমন দেখো, একটা অ্যালুমিনিয়াম আছে, একটা জিঙ্ক আছে, এবং একটার জন্য 1 গ্রামের খরচ দেওয়া আছে, আরেকটাই মোট খরচ জিজ্ঞেস করছে। সো এইটার মোট খরচ আর এইটার মোট খরচ সেম হবে। কেন? কারণ দুইটাই আমি একই পরিমাণ বিদ্যুৎ দিছি, তাহলে এইটার মোট খরচ আর এটার মোট খরচ সেম হবে। তো এখন আমি 18 গ্রাম অ্যালুমিনিয়াম, এইটার জন্য কত গ্রাম জিঙ্ক তৈরি হয়, মানে যতটুকু আমি এইটা তৈরি করব এই সময় কতটুকু জিঙ্ক তৈরি হয় সেটা আমার এখানে বের করতে হবে। সেখানে 18 গ্রাম অ্যালুমিনিয়াম যখন আমি তৈরি করছি, তো 18 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য আমাদের জিঙ্কে তৈরি হয়েছে 65.5 গ্রাম। সো 65.5 গ্রাম তৈরি হলে প্রতি গ্রামে খরচ 10 টাকা, তাহলে 65.5 গ্রামে আমার খরচ হচ্ছে কত, 655 টাকা। তো এইভাবে আমরা এই ম্যাথগুলা অনায়াসে করে ফেলতে পারি। সো আশা করি এই ব্যাপারটা আমাদের একদম ক্লিয়ার হয়েছে। ওকে, সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসো আমাদের পরবর্তী যেই অংশ আছে আজকে ক্লাসের, সেই অংশগুলোতে যাব। পরবর্তী অংশে আমরা দেখব হচ্ছে অর্ধকোষ লেখার নিয়ম। সো আমাদের এখানে অর্ধকোষ লেখার নিয়মটা ভালো করে শিখতে হবে। সো অর্ধকোষ লেখার নিয়মটা ভালো করে কেন শিখতে হবে? কারণ বিভিন্ন সময় অর্ধকোষগুলা আমাদের পরীক্ষায় আসবে বা লিখতে দিবে, অর্ধকোষগুলা পরীক্ষায় লিখতে দিবে। সো প্রথমেই আমরা নাম্বার 1-এ অর্ধকোষ লেখা শিখবো, সেটা হচ্ছে আমরা ধাতু এবং ধাতুর আয়নের অর্ধকোষ লেখা শিখবো। তাহলে আমরা নাম্বার 1 লিখবো হচ্ছে ধাতু এবং ধাতুর আয়ন, ধাতু প্লাস ধাতুর আয়ন অর্ধকোষ, ধাতুর আয়ন অর্ধকোষ। সো অর্ধকোষ মানে হচ্ছে কোষের অর্ধেক, তার মানে হয় জারণ হবে না বিজারণ হবে। তো ধাতু এবং ধাতুর আয়নের ক্ষেত্রে যখন আমি জারণ অর্ধকোষ লিখবো, জারণ অর্ধকোষ লিখবো। সো এখানে জারণ মানে কি? জারণ অর্ধকোষ, জারণ মানে হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি, তাই না? জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি। সো চিন্তা করো, আমাদের কাছে প্রথমে জিঙ্ক ছিল, জিঙ্ক থেকে জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি করলে জিঙ্ক 2+ পরিণত হয়। সো জিঙ্ক থেকে জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি করলে জিঙ্ক 2+ পরিণত হয়। সো এই জিঙ্ক ছিল আমাদের সলিড অবস্থায়, যখন জিঙ্ক 2+ পরিণত হয়েছে এই কিন্তু একস অবস্থায় চলে গেছে। সো এর জারণ মান 0 ছিল, এর জারণ মান +2 হয়েছে। সো 0 থেকে +2 এখানে জারণ সংখ্যা বৃদ্ধি হলো, এখানে 0 থেকে +2 কি হলো? জারণ সংখ্যা বৃদ্ধি হলো। এইটা কিন্তু আমাদের জারণ অর্ধকোষ।
এটা কি বলতো? জারণ অর্ধকোষ। সো এটা হচ্ছে আমাদের, খেয়াল করো, এইটার নাম আমরা বলতেছি ধাতু এবং ধাতুর আয়ন অর্ধকোষ। কেন? কারণ এই অংশটা দেখো ধাতু আর এই অংশটা দেখো ধাতুর আয়ন, এবং এইটা আমাদের তড়িৎদ্বার হিসেবে কাজ করতেছে। এইটা কি, যেটা সলিড সেটা তড়িৎদ্বার হিসেবে কাজ করে। সো এটা আমাদের জারণ অর্ধকোষ এবং এটা তড়িৎদ্বার হিসেবে কাজ করতেছে। সেম এই ধাতু এবং ধাতুর আয়ন দিয়ে আমরা যদি বিজারণ অর্ধকোষ দেখি, বিজারণ অর্ধকোষ। সো বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে কি ঘটবে দেখো, বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে এখন আমাদের ঠিক উল্টা কাহিনীটা ঘটবে। উল্টা কাহিনী বলতে কি হবে দেখো, জিঙ্ক 2+ আমাদের ইনিশিয়ালি থাকবে, যেটা হচ্ছে অ্যাকুয়াস, এইটা থেকে আমাদের জিঙ্কে পরিণত হবে, এটা হবে কি সলিড। এবার দেখো এখানে 2 আর এখানে 0, তার মানে এটা কি বিজারণ ঘটছে না? এখানে দেখো এখন বিজারণ ঘটছে। তো এই জায়গাতে এই যে জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ লেখা শেখাইলাম, কেন শেখাইলাম? কারণ এইটা এমসিকিউতে বিভিন্ন সময় আমাদের চিহ্নিত করতে হয়, নিচের কোনটি জারণ অর্ধকোষ, নিচের কোনটি বিজারণ অর্ধকোষ। সো আমাদের চিহ্নিত করতে হয়। ওকে, এবার দেখো আমাদের আরেক ধরনের তড়িৎদ্বার আছে, আরেক ধরনের তড়িৎদ্বার বা তড়িৎ কোষ আছে। এইটাকে বলে হচ্ছে ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ। ধাতু প্লাস ধাতুর অদ্রবণীয় লবণ। সো এইটা এক ধরনের অর্ধকোষ, যেখানে আমরা ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ নিয়ে কাজ করি। সো দেখো আমাদের কাছে যদি Hg মার্কারি ধাতু থাকে এবং এই ধাতুর অদ্রবণীয় লবণ মানে Hg2Cl2 নিই, তো এই জায়গা থেকে আমরা কাজ করার পর ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর করি। তো খেয়াল করো আমাদের এখানে ধাতু আছে হচ্ছে আমাদের তড়িৎদ্বার, এবং এর অদ্রবণীয় লবণ যেটা আছে এটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য। এইটা থেকে আমরা ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর করতেছি, তাহলে এই জায়গায় এটা কি হচ্ছে? আমাদের জারণ অর্ধকোষ হচ্ছে। কি হচ্ছে? আমাদের জারণ অর্ধকোষ। তাহলে এই জায়গাতে ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ থেকে আমরা একটা জারণ অর্ধকোষ কিন্তু লিখলাম। সো এইটা একটা এমসিকিউ, নিচের কোনটি জারণ অর্ধকোষ হিসেবে কাজ করে? সো এটাও একটা জারণ অর্ধকোষ হিসেবে কাজ করে, মাথায় রাখবা। এটা হচ্ছে আমাদের ধাতু, এটা হচ্ছে ধাতুর অদ্রবণীয় লবণ, আর এখান থেকে আমরা ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর করছি। সবসময় যে ক্লোরিন মাইনাস আয়ন থাকবে তা কিন্তু না, এখানে KCl ও থাকতে পারে। KCl মানেই হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন, বুঝতে পারছো? KCl মানে কি? ক্লোরিন মাইনাস আয়ন। এবার আমাদের আরেকটা অর্ধকোষ আছে, ঠিক আছে? আরেকটা অর্ধকোষ আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এইটার নাম হচ্ছে ধাতু অ্যামালগাম। হ্যাঁ, ধাতু অ্যামালগাম, এবং এর সাথে আমাদের আছে হচ্ছে ধাতু অ্যামালগাম এবং ধাতু আয়ন অর্ধকোষ। এবার ধাতু অ্যামালগাম এবং ধাতু আয়ন অর্ধকোষ, এটাতে কি হয়? আমাদের কাছে খুবই সক্রিয় সোডিয়াম ধাতু থাকে, এইটাকে আমরা Hg এর ভিতরে চুবাই দিই। তো খুব সক্রিয় সোডিয়াম ধাতু, এটাকে যখন আমরা Hg এর ভিতরে চুবাই দিব, তখন এইটা আমাদের তোমার ধাতু অ্যামালগাম একটা পার্ট হিসেবে কাজ করবে। এই পার্টটা থেকে যদি সোডিয়াম প্লাস আয়নে রূপান্তর হয়, তাহলে দেখো এইটা আয়নে রূপান্তর হয়েছে। তো ধাতুর অ্যামালগাম থেকে ধাতুর আয়নে রূপান্তর হলো, এইটাই হচ্ছে আমাদের অর্ধকোষ। দেখো আমাদের অর্ধকোষটা কি গেল? ধাতুর অ্যামালগাম থেকে ধাতুর আয়নে রূপান্তর হলো, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অর্ধকোষ। তাহলে আমরা এখানে একটা কাঙ্ক্ষিত অর্ধকোষ কি পাইলাম? ধাতুর অ্যামালগাম থেকে ধাতুর আয়ন, ধাতুর অ্যামালগাম থেকে ধাতুর আয়নের যে অংশটা, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অর্ধকোষ। তাহলে আমরা এখানে একটা কাঙ্ক্ষিত অর্ধকোষ পেয়ে গেছি। তো এই জিনিসটা বুঝতে পারছি কিনা? যদি বুঝতে পেরে থাকি তাহলে কমেন্টে লিখো ভাইয়া ইয়েস বুঝতে পারছি। ওকে, তাহলে এটা আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে। এই টাইপের জিনিস আসলে আমাদের যদি জিজ্ঞেস করে নিচের কোনটি ধাতব অ্যামালগাম বা সোডিয়াম অ্যামালগাম, ঠিক আছে, সোডিয়াম অ্যামালগাম বা এই টাইপের অর্ধকোষ, তাহলে আমরা 4টা অপশনের ভিতরে এটা দেখাবো। এখানে যে 5টা আমি শেখাচ্ছি, এই 5টার ভিতর যে কোনো একটা অপশনে চলে আসবে, বলবে কি নিচের কোনটি ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, কোনটি ধাতব অ্যামালগাম অর্ধকোষ, কোনটি আমাদের ধাতু এবং তোমার হচ্ছে যে ধাতব আয়ন অর্ধকোষ। এই টাইপের জিনিসপত্র আমাদের বিভিন্ন সময় আসবে। এবার দেখো আমাদের আরেকটা পার্ট হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ। আরেকটা পার্ট কি? জারণ বিজারণ অর্ধকোষ। তো যখনই আমরা জারণ বিজারণ অর্ধকোষে থাকবো, যেমন দেখো আয়রন 2+ থেকে আমরা যদি আয়রন 3+ যাই, তো দেখো এই জায়গাতে আমরা দুইটা, এইটাও কিন্তু আমাদের আয়ন, এটাও কিন্তু আমাদের আয়ন। সো এই আয়রন 2+ থেকে 3+ হওয়ার কারণে এখানে জারণ ঘটছে না, কিন্তু এই জায়গাতে আমরা কোনো তড়িৎদ্বার ব্যবহার করি নাই। দুইটাই কিন্তু আয়ন হওয়ার কারণে তড়িৎদ্বার ব্যবহার করি নাই। যখন আমাদের এই ধরনের ঘটনা ঘটবে, তখন তড়িৎদ্বার হিসেবে আমরা নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম ব্যবহার করব। তখন আমরা কি ব্যবহার করব? তড়িৎদ্বার হিসেবে নিষ্ক্রিয় ধাতু, একদম নিষ্ক্রিয় ধাতু প্লাটিনামকে ব্যবহার করব। সো আমরা আয়রন 2+ থেকে আয়রন 3+ গেছি, এবং তখন আমরা তড়িৎদ্বার হিসেবে প্লাটিনামকে ব্যবহার করছি। এটাকে বলছে হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ, ঠিক আছে? জারণ বিজারণ অর্ধকোষ। এবার লাস্ট আমরা আরেকটা পার্ট খুবই ইম্পর্টেন্ট, এটা শিখবো, এটাকে বলা হচ্ছে গ্যাস অর্ধকোষ। সো গ্যাস অর্ধকোষের ক্ষেত্রে
গ্যাস অর্ধকোষের ক্ষেত্রে আমাদের কখনো কখনো হাইড্রোজেন গ্যাসের অর্ধকোষ, কখনো কখনো ক্লোরিন গ্যাসের অর্ধকোষ আসবে। বিশেষ করে প্রমাণ জারণ বিভবের জন্য হাইড্রোজেন গ্যাস অর্ধকোষটা বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন অবস্থা থেকে হাইড্রোজেন প্লাস আয়নে রূপান্তর করে, টু হাইড্রোজেন প্লাস আয়ন। সেখানে দেখো হাইড্রোজেন যেহেতু গ্যাস অবস্থায় আছে আর এটা যেহেতু অ্যাকুয়াস অবস্থায় আছে, এখানে কোনো তড়িৎদ্বার নাই। সো তড়িৎদ্বার হিসেবে তখন আমরা কি ব্যবহার করব? নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম। সো নিষ্ক্রিয় ধাতু প্লাটিনামকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করে হাইড্রোজেন গ্যাস থেকে হাইড্রোজেন প্লাস আয়নে রূপান্তর করলে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অর্ধকোষ। তাহলে আমরা এই জায়গাতে 5 ধরনের অর্ধকোষ দেখলাম। কয় ধরনের? 5 ধরনের। টোটাল যদি আমি একটু কাউন্ট করি, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা দেখো নাম্বার 4, এটা দেখো নাম্বার 5। এই 5 ধরনের অর্ধকোষ ফর এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফর এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো আমাদের পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখান থেকে তুমি মাস্ট এমসিকিউ পাওয়ার চান্স আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে কোষ সংকেত লেখার নিয়ম। সো কোষ সংকেত লেখার নিয়মে আমাদের 2টা পার্ট মাথায় রাখতে হবে, 2টা পার্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষকে প্রত্যক্ষ কোষ বলে, প্রত্যক্ষ কোষ। ঠিক আছে? আরেকটা হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, বা এইটাকে বলা হচ্ছে পরোক্ষ কোষ, পরোক্ষ কোষ। সো মাথায় রাখবা পরোক্ষ কোষে আমাদের লবণ সেতু থাকে, লবণ সেতু থাকে। ঠিক আছে? সো এখন আমরা যখন এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ নিব, তখন আমাদের মাথায় রাখতে হবে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের ক্ষেত্রে আমরা একটা দাগ দিই, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের ক্ষেত্রে আমরা 2টা দাগ দিই। সো এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের ক্ষেত্রে আমাদের বাম সাইডে অ্যানোড থাকবে, ডান সাইডে ক্যাথোড থাকবে। সেম ভাবে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের ক্ষেত্রেও বাম সাইডে অ্যানোড থাকবে, ডান সাইডে ক্যাথোড থাকবে। ঠিক আছে? সো বামে অ্যানোড ডানে ক্যাথোড, এটা সবসময় ফিক্স, বামে অ্যানোড ডানে ক্যাথোড। এবার এই বামে অ্যানোড ডানে ক্যাথোড ছাড়াও এখানে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, মানে এই জায়গাতে লবণ সেতু আছে, এই জায়গাতে কি আছে? এই জায়গাতে লবণ সেতু, 2টা দাগ দিয়ে বুঝাই এখানে লবণ সেতু আছে, এখানে লবণ সেতু বিদ্যমান। এবার এই অ্যানোড এবং ক্যাথোড এইটার কাহিনী কি? অ্যানোড মানে হচ্ছে এখানে জারণ ঘটবে, মানে অ্যানোডে অক্সিডেশন ঘটে, অ্যানক্স। আর ক্যাথোড মানে হচ্ছে এখানে বিজারণ ঘটবে, এটা হচ্ছে রেড বা রিডাকশন। ঠিক আছে? সো জারণ ঘটা মানে এখানে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বৃদ্ধি পায়, এখানে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হ্রাস পায়। সো এই 2টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বৃদ্ধি পায়, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হ্রাস পায়। সো আমাদের অ্যানক্স ক্যারেড এই পর্যন্ত মাথায় রাখতে হবে। সো এখানে আমাদের যে কোষ সংকেত লেখার নিয়ম, এইটা থেকে আমরা এখন কোষ সংকেত লেখার নিয়ম, এইটা থেকে এই যে নিয়মটা ব্যবহার করে আমরা এখন কোষ বিক্রিয়া, ঠিক আছে, কোষ বিক্রিয়া থেকে কোষ সংকেত লিখবো। সো কোষ বিক্রিয়া ব্যাপারটা কি? দেখো আমরা যদি একটা কোষ বিক্রিয়ার দিকে তাকাই, আমাদের একটা বেসিক কোষ বিক্রিয়া খেয়াল করো। এখানে আমাদের কপার প্লাস জিঙ্ক সালফেট বিক্রিয়া শেষে তোমার কপার সালফেট প্লাস জিঙ্ক তৈরি করে, জিঙ্ক প্লাস কপার সালফেট এটাতে তৈরি করে। সো এটা একটা বেসিক কোষ বিক্রিয়া। এই কোষ বিক্রিয়ার দিকে যদি আমরা তাকাই, এই জায়গাতে দেখো কপারের জারণ সংখ্যা 0, এখানে যদি তাকাও কপারের জারণ সংখ্যা +2, এখানে যদি তাকাও জিঙ্কের জারণ সংখ্যা +2, এখানে যদি তাকাও জিঙ্কের জারণ সংখ্যা 0। সো আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি, খেয়াল করো কপার 0 থেকে +2 তে রূপান্তর হয়েছে। সো 0 থেকে +2 জারণ সংখ্যা কি হয়? অক্সিডেশন নাম্বার বৃদ্ধি হয়। অক্সিডেশন নাম্বার বৃদ্ধি হলে এটা আসলে অ্যানোড, এটা আসলে কি অ্যানোড, বুঝতে পারছো? সো খেয়াল করো এই জায়গাতে আমাদের জিঙ্ক 2+ থেকে জিঙ্কে রূপান্তর হয়েছে, অর্থাৎ 2 থেকে 0 হয়েছে, মানে অক্সিডেশন নাম্বার হ্রাস পাইছে। অক্সিডেশন নাম্বার হ্রাস পাওয়া মানে এটা আসলে আমাদের ক্যাথোড। ঠিক আছে? এটা আসলে ক্যাথোড। তাহলে এই জায়গা থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার, একটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, এটা ক্লিয়ার, অ্যানোডের বিক্রিয়া এটা ক্লিয়ার। অ্যানোডের বিক্রিয়া কি? এইটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। সো দেখো কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার 2+ এ পরিণত হলো, এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। তাহলে এখানে আমরা কি করলাম? জারণ সংখ্যা বৃদ্ধি করলাম। তাহলে যখন আমি ক্যাথোডে যাব, ক্যাথোডে আমাদের জিঙ্ক অলরেডি 2+ অবস্থায় ছিল, এই 2টা ইলেকট্রন গ্রহণ করেনি, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। বুঝছি কি হলো? উল্টাপাল্টা লিখতেছি। এই 2টা ইলেকট্রন ছেড়ে দিছে। সো কপার 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে, আর 2টা ইলেকট্রন গ্রহণ করে আমাদের কি জিঙ্কে রূপান্তর হইল।
সো এই হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া, এটাকে বলে অ্যানোডের বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া, এটাকে বলে ক্যাথোডের বিক্রিয়া বা তোমার হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। টোটাল মিলে আমাদের এখানে আসে হচ্ছে কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া, সো কোষ বিক্রিয়া কি হয়, কপার প্লাস জিঙ্ক 2 প্লাস বিক্রিয়া শেষে কপার 2 প্লাস প্লাস জিঙ্ক, এইটা আসে হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। সো কোষ বিক্রিয়াতে আমরা এখন কি করব, এই যে এই অংশটা লিখে ফেলবো। এখানে আমাদের নাম্বার অফ ইলেকট্রন আদান প্রদান কত আসছে, এখানে দেখো 2, এখানে দেখো 2, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। সো এইটা থেকে আমরা যদি এখন একটা কোষ সংকেত লেখার চেষ্টা করি কেমন হবে দেখো তো। প্রথমে আমরা ডাবল দাগ দিব, যেহেতু 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। এবার আমরা অ্যানোড অংশটা নিব। অ্যানোড যেহেতু আছে, অ্যানোড বসবে বাম সাইডে। সো অ্যানোডে যদি তাকাই, অ্যানোডে কপার থেকে কপার 2 প্লাস এটাতে রূপান্তর হয়েছে। ক্যাথোডে এই অংশটা আছে, ক্যাথোডে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্কে রূপান্তর হয়েছে এটা। সো এখানে যদি আমরা এখন একটু আরো রংচং মাখাই, এটা সলিড ছিল, এটা ছিল অ্যাকোয়াস, এটা ছিল অ্যাকোয়াস, এটা ছিল সলিড। এই বিক্রিয়াটাকে আরো যদি ফুলফিল করে লিখি, দেখো কপার থেকে কপার সালফেট আর জিঙ্ক সালফেট থেকে জিঙ্ক, এভাবে লেখা যায়। সো এইটা হচ্ছে তোমার কি সলিড, এটা কি অ্যাকোয়াস, এটা কি অ্যাকোয়াস, এটা হচ্ছে আমার সলিড। সো এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কোষ সংকেত। এটা কি কাঙ্ক্ষিত আমাদের কোষ সংকেত। সো কাঙ্ক্ষিত কোষ সংকেত কোন একটি বিক্রিয়া যদি দেয়া থাকে এবং যদি তার জন্য কোষ সংকেত লিখতে বলে, তাহলে এভাবে আমরা বামে সবসময় অ্যানোড করব, ডানে ক্যাথোড করব, ওই বিক্রিয়াকে অ্যানালাইসিস করে আমরা ঠিক এইভাবে বসাই দিব। দ্যাটস ইট, খতম, কাহিনী খতম, টাটা বাই বাই। লিখতে পারবো না? পারবো, লিখতে পারার কথা। ওকে, সো এই হচ্ছে আমাদের কাহিনী, এই হচ্ছে আমাদের কাহিনী, এভাবেই জিনিসপত্রগুলো হয়। সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এই ব্যাপারটা আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। কোষ সংকেত লেখার নিয়ম এটা আমাদের ক্লিয়ার হয়েছে। সো আমাদের পরবর্তী যে অংশটা আছে, এটা আছে পাত্রে রাখা যাবে কিনা এটা। সো আমার অনেক পানি পিপাসা পাইছে, আমি একটু ভিডিওটা পজ করব, পানি খাবো, তারপরে আবার ক্লাসটি কন্টিনিউ করবো। সো চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসের পরবর্তী অংশ দেখি। পরবর্তী অংশে আমরা পাত্রে রাখা যাবে কিনা এই ধরনের একটা ম্যাথ করব, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। সো পাত্রে রাখা যাবে কিনা এইটার যে বেসিক কনসেপ্টটা যদি আমরা দেখি, আমাদের কোষ বিভব নির্ণয় করতে পারতে হয়। কি? কোষ বিভব। সো কোষ বিভবের ক্ষেত্রে আমাদের 2 ধরনের অবস্থায় কোষ বিভব নির্ণয় করা হয়। একটা হচ্ছে প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করতে হয়। আরেকটা হচ্ছে অপ্রমাণ অবস্থা। অপ্রমাণ অবস্থা মানে কি? যখন আমরা যে কোনো অবস্থায় কোষ বিভব নির্ণয় করতে চাই। প্রমাণ অবস্থা মানে আমাদের তোমার প্যারামিটারগুলো ফিক্স, যেমন ধরো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই প্যারামিটার ফিক্স। তারপর হচ্ছে 1 মোলারিটি ঘনমাত্রা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এগুলো বলে দেয়া থাকবে। এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে প্রমাণ অবস্থা। অপ্রমাণ মানে হচ্ছে আমাদের প্রেসার চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হবে, কনসেন্ট্রেশন চেঞ্জ হবে, এগুলো যদি চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে অপ্রমাণ অবস্থা বলে। সো অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করার জন্য আমরা বেসিক্যালি নার্নস সমীকরণ ব্যবহার করি, নার্নস সমীকরণ ব্যবহার করি। আর প্রমাণ অবস্থায় বের করার জন্য আমরা তোমার এই যে বেসিক যে ইকুয়েশন আছে, ই নট সেল ইকুয়ালস টু ই নট অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন, এইটা ব্যবহার করি। সো দেখো ই নট সেল ইকুয়ালস টু ই নট অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন, এটা ব্যবহার করলাম। সো এখন দেখো আমাদের কোষ বিভবের ক্ষেত্রে প্রমাণ এবং অপ্রমাণ এই 2 ধরনের অবস্থায় আমরা যাব। এখন যখন আমরা পাত্রে রাখা যাবে কিনা এই ধরনের ম্যাথ করব, অবভিয়াসলি সেটা প্রমাণ অবস্থায় বের করা হবে, প্রমাণ অবস্থায় আমাদের বলা থাকবে। সো প্রমাণ অবস্থার ক্ষেত্রে আমরা ই নট সেল, এই যে ইকুয়েশনটা আছে ই নট সেল ইকুয়ালস ই নট অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন, এইটার বেশ কিছু ফরম্যাটে ম্যাথ করব। সো পাত্রে রাখা যাবে কিনা, এটা ট্রিক কি? এটা ট্রিক খুব সিম্পল। যখন তুমি পাত্রে রাখা যাবে কিনা এটার ম্যাথ করতে যাইবা, তখন সবসময় পাত্র যে আছে, পাত্র যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এই ম্যাটেরিয়ালের রিয়াকশনকে অ্যানোডের রিয়াকশন ধরবা, আর অন্য যেটা থাকবে সেটাকে তুমি পাঠাবা ক্যাথোডে। সো এরপরে অ্যানোড ক্যাথোডের রিয়াকশন করবা, করার পর এখান থেকে তুমি ই নট সেলের ভ্যালু পাবা, ই নট সেলের ভ্যালু পাবা। ই নট সেলের ভ্যালু এইটা 3 ধরনের আসবে। দেখো একটা আসবে ইকুয়ালস টু 0, 0 আসলে এটা আসবে হচ্ছে ডেড সেল, এটা আসবে কি? ডেড সেল। এখানে ই নট সেলের ভ্যালু ইজ গ্রেটার দেন 0 মানে পজিটিভ ভ্যালু আসবে, পজিটিভ ভ্যালু আসলে এখানে রাখা যাবে না, কারণ তখন বিক্রিয়াটি হবে স্বতঃস্ফূর্ত। ঠিক আছে, রাখা যাবে না, প্লাস হইলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া রাখা যাবে না। আর যদি ই নট সেলের ভ্যালু মাইনাস হয় তখন আমাদের এইটা কি হবে? রাখা যাবে। ঠিক আছে, সো এই 3 ধরনের ভেরিয়েশন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ই সেলের ভ্যালু পজিটিভ, একটা হচ্ছে 0,
একটা হচ্ছে নেগেটিভ। সো যদি 0 হয় তখন ডেড সেল, যদি প্লাস হয় তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, রাখা যাবে না, একা একাই বিক্রিয়া করবে, পাত্রকে ক্ষয় করে ফেলবে। আর যদি মাইনাস হয় তাহলে রাখা যাবে। সো এই যে 3টা শর্ত, এই 3টা শর্তের উপর ডিপেন্ড করে আমরা এখন এখান থেকে পাত্রে রাখা যাবে কিনা এই রিলেটেড ম্যাথ করতে পারবো। সো একটা ম্যাথ যদি আমরা দেখার চেষ্টা করি পাত্রে রাখা যাবে কিনা এই রিলেটেড, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো। যেমন ধরো আমাদেরকে বলছে যে 1 মোলারিটি ম্যাঙ্গানিজ সালফেট এর দ্রবণ, হ্যাঁ এর দ্রবণ টিনের পাত্রে রাখা যাবে কি, সেটা আমাদের জিজ্ঞেস করছে যে টিনের পাত্রে রাখা যাবে কিনা ম্যাঙ্গানিজ সালফেটের দ্রবণ। তাহলে এখানে পাত্রটা কিসের, দেখো তো পাত্রটা কিন্তু টিন। তাহলে এখানে আমাদের টিন যেই জিনিসটা আছে এটাকে ধরতে হবে কি, এটাকে ধরতে হবে অ্যানোড। বাকি খেয়াল করো, টিন জিনিসটাকে আমরা ধরবো হচ্ছে অ্যানোড, বাকি ম্যাঙ্গানিজ সালফেট মানে ম্যাঙ্গানিজকে আমরা ধরবো কি ক্যাথোড। ঠিক আছে, এখন এই ম্যাথটা করার জন্য আমাদের বেসিক কিছু ইনফরমেশন লাগবে যেটা আমাদের ম্যাথে দেয়া থাকবে। যেমন ধরো আমাদের এখানে দেয়া থাকবে যে Mn থেকে Mn2+, এই যে এইটার ভ্যালু আমাদের ম্যাথেই দেয়া আছে, এটার ভ্যালু হচ্ছে +1.18 ভোল্ট। আবার Sn থেকে Sn2+, এইটার যে ভ্যালু Sn থেকে Sn2+, এটার যে ভ্যালু প্লাস তোমার হচ্ছে 0.137 ভোল্ট, এটা দেয়া আছে। সো এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা অ্যানোড ধরছি কাকে, খেয়াল করো আমরা এখানে অ্যানোড ধরছি হচ্ছে টিনকে। তো এখানে খেয়াল করো, তাহলে অ্যানোড যদি টিনকে ধরি তাহলে আমরা ইনট সেল যখন লিখবো তখন ইনট সেলে ইনট অক্সিডেশন প্লাস ইনট রিডাকশন এটা আসবে। তো এইটা হচ্ছে আমার অ্যানোড, এটা কি আমার ক্যাথোড। অ্যানোডের অক্সিডেশন ঘটে, ক্যাথোডের রিডাকশন ঘটে। তাহলে অক্সিডেশন যদি দেখি তাহলে কার অক্সিডেশন ঘটবে, অ্যানোড যার, টিনের অক্সিডেশন ঘটবে। টিনের অক্সিডেশন ঘটলে ইনট Sn থেকে Sn2+, মানে জারণ ঘটাইলাম। তাহলে আমার অন্য যে আছে তার ঘটবে কি রিডাকশন, ম্যাঙ্গানিজ। তাহলে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে রিডাকশন ঘটা মানে এ অলরেডি Mn2+ অবস্থায় ছিল, এখান থেকে Mn এর রূপান্তর হবে। তাহলে Mn2+ থেকে Mn এর রূপান্তর ঘটছে। তো খেয়াল করে দেখো এই যে ভ্যালু এখানে দেয়া আছে, অলরেডি দেয়া আছে Sn থেকে Sn2+ এর ভ্যালু 0.137। বাট দেখো এইটার ভ্যালু কি দেয়া আছে, উত্তর হচ্ছে না দেয়া নাই। এখানে দেখো Mn থেকে Mn2+ এর ভ্যালু দেয়া, বাট আমার লাগবে Mn2+ থেকে Mn এর ভ্যালু। সো এটা হচ্ছে জারণ, আর উল্টা এলে বিজারণ। জারণ এবং বিজারণের ভ্যালু একটা পদার্থের ক্ষেত্রে একই হয়, শুধু চিহ্ন বিপরীত হয়। একটা পদার্থের ক্ষেত্রে জারণ এবং বিজারণের ভ্যালু একই হয়, শুধু চিহ্ন বিপরীত হয়। সো জারণ এবং বিজারণের ভ্যালু একই হলে এবং চিহ্ন বিপরীত হলে ভ্যালু দেয়া আছে 1.18, চিহ্নকে বিপরীত করে দাও তাহলে বিজারণ হবে -1.18। বুঝতে পারছো? এখান থেকে ক্যালকুলেশন করলে -1.01 ভোল্ট এই টাইপের একটা কিছু আসবে। সো এইটা ভ্যালু খেয়াল করে দেখো, ভ্যালু খেয়াল করলে দেখলে এটা পাচ্ছ হচ্ছে মাইনাস ভ্যালু। তাহলে মাইনাস ভ্যালু হলে পাত্রে রাখা যাবে, উত্তর হচ্ছে যাবে। কেন যাবে, কারণ এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। মাইনাস বিক্রিয়া মানেই হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। ঠিক আছে, তাহলে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হওয়ার কারণে এখানে আমাদের পাত্রে রাখা যাবে। তাহলে আমরা এখানে বেসিক্যালি কি করলাম, আমরা পাত্রে রাখা যাবে কি যাবে না এই টাইপের ম্যাথের জন্য প্রথমে আমরা করলাম হচ্ছে আমরা পাত্রকে অ্যানোড ধরলাম, অন্যটাকে ক্যাথোড ধরলাম। তারপরে পাত্রকে অ্যানোড ধরে আমরা ইনট সেলের যেই বেসিক বিক্রিয়া ইনট ইকুয়ালস টু ইনট অক্সিডেশন প্লাস ইনট রিডাকশন, এই বিক্রিয়াতে ভ্যালুগুলো বসাইলাম। বসানোর পর এখান থেকে আমরা ফাইনালি ভ্যালু বের করলাম। ভ্যালু বের করে আমরা পাইলাম যে পাত্রে রাখা যাবে কি যাবে না। দ্যাটস ইট। এইটুকু করলেই আমাদের এখান থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? সো এইটা ছিল আমাদের পাত্রে রাখা যাবে কি যাবে না এই টাইপের ম্যাথ। ওকে, সো এই পর্যন্ত আমাদের আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, এবার দেখো আমাদের নার্নস সমীকরণ থেকে একটু পড়াশোনা করতে হবে। নার্নস সমীকরণ থেকে অনেক কিছু পড়ার আছে। তার ভিতরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেইটা আমি তোমাকে এখানে বুঝিয়ে দিব এবং পড়িয়ে দিব। সো আমাদের বেসিক যে নার্নস ইকুয়েশনের বেসিক যদি দেখি, নার্নস ইকুয়েশনে ই সেল ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF, আর এখানে আসে হচ্ছে আমাদের লন কিউ। সো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ই সেলের যে ভ্যালু এইটা হচ্ছে তোমার যে কোনো অবস্থায় কোষ বিভব, এটা মাথায় রাখতে হবে, যে কোনো অবস্থায় কোষ বিভব। ওকে,
সো কোষ বিভব এই কথাটার আবার মানে কি? কোষ বিভব কথাটার মানে হচ্ছে দ্রবণ চাপ এবং অভিস্রবণ চাপের মধ্যে পার্থক্য। এই কোষ বিভব হচ্ছে, মাথায় রাখবা, এইটা এমসিকিউতে আসে, দ্রবণ চাপ মাইনাস অভিস্রবণ চাপ, এই দুইটার ভিতরকার যে পার্থক্য এইটা হচ্ছে আমাদের তৈরি করে কোষ বিভব। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। ইনট সেল যেটা আছে, ইনট সেল এটা হচ্ছে প্রমাণ অবস্থায় কোষ বিভব, প্রমাণ অবস্থায় কোষ বিভব, এটা হচ্ছে প্রমাণ অবস্থায়। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা টি এর ভ্যালু কত? টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে কেলভিন স্কেলে যেটা দেয়া থাকবে সেটা। এফ এর ভ্যালু আমরা জানি, ফ্যারাডে ধ্রুবক কুলম্বে নিলে 96500 কুলম্ব। এনটা কি জিনিস? এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ, এটাও কিন্তু ভুল করা যাবে না, নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ। খেয়াল করে দেখো, ওই যে আমরা কোষ সংকেত যখন লিখছিলাম, কোষ বিক্রিয়া যখন করছিলাম, তখন কোষ বিক্রিয়ায় জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়ায় কতগুলো ইলেকট্রন দান এবং কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে সেটা বের করছিলাম। ওখানে কয়টা ইলেকট্রন এক্সচেঞ্জ হয়েছিল সেটাই হচ্ছে আমার নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ। সেই জায়গাতে আমরা যখন বসাবো তখন কতগুলো ইলেকট্রন আদান প্রদান ঘটবে সেটা পেয়ে যাবো এবং সেটা আমরা এখানে বসাবো। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের ওখান থেকে আসে। এবার কিউটা কি? কিউটা হচ্ছে বিক্রিয়া অনুপাত। দেখো, কিউটা হচ্ছে বিক্রিয়া অনুপাত, কিউটা হচ্ছে কি? বিক্রিয়া অনুপাত। সো বিক্রিয়া অনুপাত, বিক্রিয়া অনুপাত এটা কই থেকে আসবে? বিক্রিয়া অনুপাত এই জিনিসটা আসবে হচ্ছে আমাদের, এই বিক্রিয়া অনুপাত এই জিনিসটা আসবে হচ্ছে উপরে যাবে উৎপাদ বা প্রোডাক্ট তার ঘনমাত্রা, আর নিচে যাবে রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক তার ঘনমাত্রা। ব্যাপারটা কেমন? আমরা ওই যে বিক্রিয়াটা যদি দেখি, যে কপার প্লাস জিঙ্ক সালফেট, বিক্রিয়া শেষে কপার সালফেট প্লাস জিঙ্ক এটা তৈরি করে। সো এই জায়গাতে আমরা যদি কিউ এর ভ্যালুটা দেখি, আমরা খেয়াল করলে দেখব যে কিউ এর ভ্যালুতে কি যাবে? উপরে যাবে আমাদের কপার, উৎপাদ, উৎপাদ হচ্ছে কপার সালফেট। সো কপার 2+ তার ঘনমাত্রা এটা উপরে, ইন্টু জিঙ্কের ঘনমাত্রা এটা উপরে, কারণ কি দুইটাই আমাদের উৎপাদ। তাহলে বিক্রিয়ক কে? বিক্রিয়ক হচ্ছে আমাদের কপার এবং জিঙ্ক, তাহলে কপারের ঘনমাত্রা এটা নিচে, ইন্টু এখানে দেখো জিঙ্ক 2+ আসবে, জিঙ্ক 2+ এর ঘনমাত্রা এটা নিচে, তাহলে উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, এইটাই হচ্ছে আমাদের কিউ। এটাকে বলা হচ্ছে বিক্রিয়া অনুপাত। এবং শুধু এটা এইভাবে লিখলে হবে না, সামনে যে মোল সংখ্যাগুলো থাকে এই প্রত্যেকটা মোল সংখ্যা পাওয়ারে যাবে। এটা তো একটা নর্মাল বিক্রিয়া, এই জন্য নর্মাল বিক্রিয়া এই জিনিসটা খুব সিম্পল হয়েছে। বাট যখনই বিক্রিয়াটা একটু একটু কঠিন হয় তখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ হিসেবে দেখাই, তোমাদের দেখাই, সাপোজ ধরো আমাদের এরকম দেয়া আছে যে জিঙ্ক প্লাস অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট মানে Al2SO4 এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, বিক্রিয়া শেষে জিঙ্ক সালফেট প্লাস অ্যালুমিনিয়াম, এই যৌগটা আমাদের দেয়া আছে। তো এখানে দেখো আমাদের একটা জারণ অর্ধ বিক্রিয়া দিবে, একটা বিজারণ অর্ধ বিক্রিয়া দিবে। সো জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া যদি দেয় তো খেয়াল করো আমাদের জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া কি আসবে? জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে, মেনে নিলাম। অ্যালুমিনিয়াম ইনিশিয়ালি আমাদের 3+ অবস্থায় ছিল, সে 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে রূপান্তর হয়েছে। বাট এখানে দেখো এক জায়গাতে আমাদের 2টা ইলেকট্রন, এক জায়গাতে 3টা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন কি সমতা হয়েছে? যতগুলা ছাড়ছে ততগুলা কি গ্রহণ করছে? হয় নাই। তাহলে সমতা করার জন্য এখান থেকে 3 এই জায়গায় গুণ, আর এখান থেকে 2 এখানে গুণ করতে হবে। সো গুণ করলে খেয়াল করো 3 জিঙ্ক 6টা ইলেকট্রন ছেড়ে দিয়ে 3 জিঙ্ক 2+ এ পরিণত হইল। বুঝো জিনিসটা? এখানে 2 যদি গুণ করো 2 অ্যালুমিনিয়াম 3+, 6টা ইলেকট্রন গ্রহণ করে দেখো 2 অ্যালুমিনিয়ামে পরিণত হইল। সো এখন যদি তুমি এই জায়গাতে সমতাকরণ করো তাহলে দেখো এই 6টা ইলেকট্রন 6টা ছাড়ছে, 6টা গ্রহণ করছে, সমতা হয়ে গেছে, এটা কেটে যায়। এই 6ই কিন্তু আমার এন, কেন? কারণ নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ মানে কি? কতগুলো ইলেকট্রন ছাড়ছে আর কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে, সেটা কত দাঁড়ায়? 6 দাঁড়ায়। সো এখানে এই এন এর ভ্যালু কিন্তু 6, তার মানে এই এন এর ভ্যালু যদি 6 দাঁড়ায় তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি কোষ বিক্রিয়া। দেখো 3 জিঙ্ক প্লাস 2 অ্যালুমিনিয়াম 3+, বিক্রিয়া শেষে 3 জিঙ্ক 2+ প্লাস 2 অ্যালুমিনিয়াম। সো এখন যদি আমি এই জায়গা থেকে কিউ এর ভ্যালু লিখি, কিউ ইকুয়ালস টু কি দাঁড়াবে? উপরে যাবে উৎপাদ, উৎপাদ কে আছে? ওই অংশটা উৎপাদ। সো দেখো জিঙ্ক 2+ যে আছে এর মোল সংখ্যা পাওয়ারে যাবে, মোল সংখ্যা কত আছে? 3, তাহলে 3 যাবে পাওয়ারে। ওই জায়গাতে দেখো অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা, অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা সামনে সংখ্যা কত আছে? 2, যাবে পাওয়ারে। নিচে দেখো এই জায়গাতে জিঙ্ক যে আছে এর মোল সংখ্যা 3, যাবে পাওয়ারে গেল।
এখানে দেখো অ্যালুমিনিয়াম 3+ যে আছে এর মোল সংখ্যা যাবে কত 2 পাওয়ারে। সো যেই সংখ্যাগুলো আছে সেটা পাওয়ারে যাবে, বাট প্রবলেম ইজ এই জায়গায় সবগুলা কিন্তু ব্যবহার হবে না। কারণ কি, আমরা একটা জিনিস জানি, আমরা রাসায়নিক পরিবর্তন থেকে দেখছি যে যখন আমরা এই ধরনের কেপিকেসির ক্ষেত্রে সাম্যাবস্থা বের করতে যাব, তখন যারা হচ্ছে সলিড হয়, কঠিন হয়, যারা বিশুদ্ধ হয়, ঠিক আছে, এই টাইপের জিনিসপত্র ক্ষেত্রে ঘনমাত্রাকে আমরা 1 মোলারিটি ধরি। সেখানে অ্যালুমিনিয়াম সলিড ঘনমাত্রা 1 মোলারিটি, জিঙ্ক সলিড ঘনমাত্রা 1 মোলারিটি। সো ফাইনালি এখানে আমাদের কার্যকরী হয় হচ্ছে জিঙ্ক 2+, তার ঘনমাত্রা আমরা 3 নিই, অ্যালুমিনিয়াম 3+, তার ঘনমাত্রা আমরা কত নিই 2। এই হচ্ছে আমাদের এখানে ফাইনালি দাঁড়ায়। সো এমসিকিউতে কিন্তু আমাদের এই অংশগুলো দিবে, এই জন্য আমি আলাদা আলাদা করে লিখলাম। হ্যাঁ, এই অংশগুলো আমাদের এমসিকিউতে দিবে, এই জন্য আমরা আলাদা আলাদা করে লিখলাম। সো এই বিক্রিয়ার জন্য আমরা এখানে নার্নস্ট ইকুয়েশন লিখতে পারবো কিনা, এই বিক্রিয়াটার জন্য আমরা নার্নস্ট ইকুয়েশন কি পাবো, এই বিক্রিয়ার জন্য স্পেসিফিকভাবে যদি আমার নার্নস্ট ইকুয়েশন লিখতে বলে, এই বিক্রিয়াটার জন্য আগে যেটা করলাম ওইটার জন্য নার্নস্ট ইকুয়েশন কি আসবে, E0 E cell ইকুয়ালস টু আমাদের E0 মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF, N এর জায়গায় 6 ইন্টু F। সো F লিখলাম। এখানে আমাদের লগ কিউ যদি আসে, উপরে দেখো উৎপাদ যাবে, উৎপাদকে জিঙ্ক 2+, উপরে জিঙ্ক 2+, তার ঘনমাত্রা পাওয়া যাবে 3। নিচে দেখো বিক্রিয়ক, বিক্রিয়ককে অ্যালুমিনিয়াম 2+, সো অ্যালুমিনিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, তার পাওয়ার যাবে কত 2। এই হয় আমাদের তোমার ওই যে আমাদের এখানে যে কোষটা, এই কোষের জন্য কি নার্নস্ট ইকুয়েশন। সো এটা কিন্তু এমসিকিউ। হ্যাঁ, নার্নস্ট ইকুয়েশন থেকে বড় বড় ম্যাথ দেয় না, এই টাইপের এমসিকিউ দেয় তোমাকে, এই টাইপের এমসিকিউ দিবে। নার্নস্ট ইকুয়েশন থেকে বড় বড় ম্যাথ দেয় না, বাট বেসিক ক্যালকুলেশন যদি বলে তাহলে এই জায়গাতে এই টেম্পারেচারের ভ্যালু 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বলে। হ্যাঁ, সো 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বললে এই যে টোটাল অংশটা আছে না, এই টোটাল অংশটা মিলে আমাদের একটা ভ্যালু তৈরি হয়, সেটা কত জানো, 0.0521। দেখো 2.303, এই ভ্যালুটা তো তুমি চেঞ্জ করতে পারবে না, এটা কনস্ট্যান্ট। আর এর ভ্যালু 8.314, কনস্ট্যান্ট। টেম্পারেচার যখনই 25 বলে তখন 298 হয়ে যায়, নিচে 96500 চলে আসে। টোটাল ভ্যালুগুলো সব সমান হয়ে যাওয়ার কারণে টোটাল মিলে তুমি ভাগ করলে, মানে উপরেটার সাথে নিচেটা ভাগ করলে 0.0521 হয়ে যায়। সো দেখো যদি 0.0521 হয়ে যায় তখন আমাদের ক্যালকুলেশন না ইজি হয়ে যায়। দেখো E0 মাইনাস 1/6 ইন্টু 0.05 ইন্টু লগ, উপরে যেটা আছে এটা উপরের প্রোডাক্ট, নিচে রিঅ্যাক্ট্যান্ট। দেখো একদম ইজি হয়ে গেছে। সো যদি এমসিকিউ আসেও তাহলে এখানে 25 ডিগ্রি বলবে, তখন তুমি এখানে ডিরেক্ট ভ্যালু বসাইতে পারবা, বসায় কিন্তু ইজিলি ক্যালকুলেশন করতে পারবা, ডিরেক্ট বসায় ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। কিভাবে, দেখো আমাদের এই যে বিক্রিয়াটা ছিল, এই বিক্রিয়াতে যদি আমাদের এমন বলতো যে অ্যালুমিনিয়াম সালফেটের ঘনমাত্রা 0.2 মোলারিটি, আর এখানকার ঘনমাত্রা জিঙ্কের ঘনমাত্রা 0.1 মোলারিটি, তখন কিন্তু সিম্পল হয়ে গেছে জিনিসটা। কিভাবে, দেখো এখানে জিঙ্কের ঘনমাত্রা 0.1 মোলারিটি, মানে তুমি এখন এই জায়গাতে প্রোডাক্টের জায়গায় 0.1 মোলারিটি বসাইতে পারছো। সো 0.1 মোলারিটি বসাইলে 0.1 তার কিউব, রিঅ্যাক্টেন্টের জায়গায় 0.2 মোলারিটি বসাইতে পারছো, এর তার কি বলতো স্কোয়ার। তো দেখো তো এখন আমাদের জিনিসটা ইজি হয়ে গেছে না, 0.1 0.2 জিনিসটা ইজি হয়ে গেছে। এখন যদি জিনিসটা ইজি হয়ে যায়, এখন এই জায়গা থেকে বেসিক ক্যালকুলেশন করে ফেলতে পারবো আমরা, লগের ক্যালকুলেশন আমরা শিখছি, শেখার পর এটাকে অ্যাডজাস্ট করে ফেলবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাডজাস্ট করলে হয়ে যাচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমাদের বেসিক জিনিসপত্র ছিল এখান থেকে। তো এই জায়গাতে যখনই আমরা হচ্ছে যে তোমার নার্নস্ট ইকুয়েশন দেখবো, নার্নস্ট ইকুয়েশন এই প্রত্যেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই জায়গায় 2.303 লিখলে এটা হচ্ছে লগ, সো এখানে হচ্ছে আমাদের লগ কিউ। সো লগ কিউ এর এই জায়গায় প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, ই সেল ইম্পর্টেন্ট, আর্ট ইম্পর্টেন্ট, NF ইম্পর্টেন্ট, লগ কিউ প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। দুই ধরনের এমসিকিউ আসে, একটা হচ্ছে আমাদের এখান থেকে ওই কিউ এর ভ্যালুগুলো একটা ইকুয়েশন দিয়ে দেয়, কিউ এর ভ্যালু সহ আমাদের নার্নস্ট ইকুয়েশন লিখতে বলে, আরেকটা টোটাল ভ্যালুগুলা দিয়ে দেয়, ভ্যালুগুলা দিয়ে আমাদের মান বের করতে বলে। সো টোটাল কেমনে করতে হয় এটা জিনিসপত্রগুলো আমি কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ সব দেখায় ফেলছি। সো এই পর্যন্ত যদি তুমি বুঝে থাকো, মোটামুটি তোমাদের এই জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এখান থেকে আর কোনো কিছু বাধার কথা না। ওকে, সো এখন এই জায়গায় আমাদের কয়েকটা জিনিস একটু মুখস্থ করতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, একটা এক্সট্রা পেজ নিই, দেখো একটা ছোট্ট জিনিস মাথায় রাখবা, আমাদের লবণ সেতু আসে, লবণ সেতু সম্পর্কে আমরা পড়ছি। সো লবণ সেতু থেকে যদি প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটি লবণ সেতু হিসেবে কাজ করে। সো সবসময় মাথায় রাখবা অ্যামোনিয়াম
নাইট্রেট, এইটা লবণ সেতু হিসেবে কাজ করে, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট। বেসিক্যালি এই তিনটা অধিক তড়িৎ বিশ্লেষ্য যারা হচ্ছে লবণ সেতু হিসেবে কাজ করে। এই তিনটাই এমসিকিউতে অপশনে থাকে। সো এই তিনটা যদি আসে, এই তিনটা আমাদের দাগাইতে হবে। এই তিনটা হচ্ছে আমাদের লবণ সেতু থেকে প্রশ্ন, ঠিক আছে? এই তিনটা আমাদের লবণ সেতু থেকে প্রশ্ন। ওকে, এবার কোন একটি পাত্রে রাখা যাবে কিনা এটা ম্যাথ না করেও বলে দেয়া যায়। ম্যাথ না করেও এক লাইনে বলে দেওয়া যায়। সো এক লাইনে বলে দেওয়ার ট্রিক কি? এক লাইনে বলে দেওয়ার ট্রিক হচ্ছে আমাদের ধাতু সক্রিয়তা সিরিজ। সো ব্যাপারটা এরকম, ধরো আমাদের প্রথমে আসে হচ্ছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে নিকেল, সাপোজ এরকম আছে। সো এরপরে ধরো হচ্ছে এসএন আছে, এইভাবে আরো ডট 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 আছে, এখানে হাইড্রোজেন আছে, তারপরে হচ্ছে কপার, তারপরে হচ্ছে আমাদের ধরো সাপোজ এরপরে এইচজি, এইইউ, তারপরে প্লাটিনাম, সাপোজ ধরো এই আমাদের ইয়ে আছে। সো এখন যদি এরকম হয় যে আমরা এরকম বলি যে নিকেলের পাত্রে যদি আমাদের, খেয়াল করো, নিকেলের পাত্রে যদি আমাদের পটাশিয়ামের দ্রবণ হয়, বুঝবা জিনিসটা, নিকেলের পাত্রে পটাশিয়ামের দ্রবণ, নিকেলের পাত্রে পটাশিয়ামের দ্রবণ। সো খেয়াল করো, দ্রবণ পটাশিয়াম, পাত্রকে নিকেল। সো আমরা বলি যে যখনই আমরা পাত্র নিয়ে কাজ করব, তাহলে নিকেলের পাত্র, এইটা ধরো আমরা নিকেলের পাত্র রাখলাম, এই নিকেলের পাত্রে যখনই আমরা পটাশিয়ামের দ্রবণ লিখবো, দেখো তো এই পটাশিয়ামের দ্রবণ নিকেলের উপরে আছে না নিচে আছে? উপরে আছে। সো উপরে থাকলে খেয়াল করো, তুমি পাত্রের ভিতরে রাখবা, এটা হচ্ছে উপরে থাকা মানে পাত্রের ভিতরে। এবার বলো তো এই পাত্রের ভিতরে পটাশিয়ামের দ্রবণ রাখা যাবে? উত্তর হচ্ছে রাখা যাবে। ইয়েস, রাখা যাবে। তুমি এমনিতেও মানে এই সিম্পল ট্রিকটা ব্যবহার না করো, তুমি যদি নিকেলের পাত্রে পটাশিয়ামের দ্রবণ আমরা বেসিক যে পদ্ধতি শিখছি ওই পদ্ধতিতে ক্যালকুলেশন করো, দেখবা যে ভ্যালু আসবে কি নেগেটিভ ভ্যালু হওয়ার কারণে তুমি মান কিন্তু রাখা যাবেই পাবা। কারণ কি, নিকেলের পাত্রকে তুমি অ্যানোড ধরবা, অ্যানোড দেখো নিচে চলে আসছে আর ক্যাথোড দেখো উপরে চলে গেছে, ভ্যালু আসবে নেগেটিভ। কারণ কি, অ্যানোড উপরে যাওয়ার কথা আর ক্যাথোড নিচে আসার কথা বেসিক নিয়ম অনুযায়ী, বাট কি উল্টাই গেলে তাহলে এটা নেগেটিভ আসবে। সো নেগেটিভ আসার কারণে রাখা যাবে। বাট তুমি এভাবে চিন্তা করো যে পাত্রটা এর ভিতরে আমার যেহেতু পটাশিয়াম উপরে আছে, আমি উপরে রাখছি, উপর মানে এই বরাবর চিন্তা করো, এর উপরের অংশে উপরে আছে আর এটা হচ্ছে নিচের অংশ, তাহলে আমি পটাশিয়ামকে উপরে রাখছি মানে পাত্রের ভিতরে আছে। তো পাত্রের ভিতরে যদি কোনো কিছু রাখো সেটা কি পড়ে যাবে না, রাখা যাবে। আচ্ছা, এবার তুমি এইভাবে চিন্তা করো, নিকেলের পাত্রে কপারের দ্রবণ, এবার দেখো তো এই হচ্ছে আমার নিকেলের পাত্র, দুইটা পার্ট, একটা হচ্ছে উপরের পার্ট, একটা হচ্ছে নিচের পার্ট। সো দেখো আমার নিকেল পাত্রের উপরে আছে না নিচে আছে? কপারের দ্রবণ, পাত্র আমি তৈরি করে ফেলছি, এবার কপারের দ্রবণ নিচে আছে, তো কপারের দ্রবণ তুমি নিচে রাখছো এই জায়গায়, এবার বল রাখা যাবে? পাত্রের নিচে চলে গেল না? পাত্রের নিচে চলে গেলে তো পড়ে গেল, তাহলে পড়ে গেলে তো রাখা যাবে না। মানে এটা কি, এটা হচ্ছে শর্টকাট ট্রিক চিন্তা করে তুমি কিভাবে এমসিকিউ দাগাবা। এটা কিন্তু আসলে বাস্তবে ফিজিবল কিছু না, ঠিক আছে? এটা ট্রিক চিন্তা করে কিভাবে তুমি দাগাবা সেটা। সো তুমি এই যে সিরিজটা, এটা চিন্তা করবা, এই সিরিজে সবসময় মাথায় রাখবা যে অ্যানোড যদি নিচে থাকে আর ক্যাথোড যদি উপরে থাকে তাহলে রাখা যাবে। মানে পাত্র যদি নিচে থাকে তাহলে রাখা যাবে, পাত্র যদি উপরে চলে যায়, সক্রিয়তা সিরিজের উপরে যদি পাত্র চলে যায় আর নিচে যদি হয় তাহলে রাখা যাবে না, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কাহিনী। এখানে বেসিক কাহিনী ওটাই বলে, এক লাইনে এরকম বলে যে যদি তোমার পাত্র যেই ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল যদি ধাতু সক্রিয়তা সিরিজের উপরে থাকে তাহলে তোমার হচ্ছে রাখা যাবে না। এভাবে একটা ট্রিক অ্যাপ্লাই করা হয়। এছাড়া একটু মাথায় রাখবা, ড্রাই সেল যেটা আছে, ড্রাই সেলের ইএমএফ হচ্ছে 1.5 ভোল্ট, এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে সঞ্চায়ক কোষ, এটা আসে সঞ্চায়ক কোষ, এই সঞ্চায়ক কোষের জন্য এটা আসে হচ্ছে 2 ভোল্ট। এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? সঞ্চায়ক কোষের জন্য আসে হচ্ছে আমাদের 2 ভোল্ট। ওকে, এবার এখান থেকে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে যে ই সেল থেকে আমরা পিএইচ বের করতে পারি। মাথায় রাখবা, ই সেল এইটা থেকে আমরা পিএইচ বের করতে পারি 0.0521 পিএইচ, এটা দিয়ে, এই ফর্মুলা দিয়ে। কোন একটি কোষের ই সেল এবং পিএইচ এর ভিতরকার সম্পর্ক হচ্ছে ই সেল ইকুয়ালস টু 0.0521 পিএইচ। ই সেল দিয়ে ভোল্ট বুঝাই আর পিএইচ দিয়ে পিএইচ এর মান বুঝাই। সো যদি কোথাও পিএইচ থাকে, পিএইচ মানে আবার কিন্তু মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। সো এখান থেকে আমরা কিন্তু হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু, এইটাকে যদি এই সাইডে নিয়ে আসি, সো কি আসবে বলতো,
10⁻⁻, এটা আসবে না? সো যেই জায়গাতে আমরা হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা মানে এই তোমার হচ্ছে যে করতে পারবো পিএইচ এর ভ্যালু, সো এই জায়গা থেকে আমরা কিন্তু পিএইচও বের করতে পারবো, হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রাও বের করতে পারবো। দুইটা জিনিস বের করা যায়, একটা হচ্ছে পিএইচ আর একটা কি বলতো হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। আবার বলি, একটা হচ্ছে পিএইচ আর একটা কি বলতো, আর একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। ওকে, সো একটা পিএইচ একটা হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা, দুইটা জিনিস দিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারি। গ্রেট। সো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এখান থেকে যদি কোনো ম্যাথ আসে, যদি বলে যে কোনো একটির ভ্যালু হচ্ছে 0.0521 ভোল্ট, তোমার হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কত, তখন কি করবা? এই জায়গাতে প্রথমত তুমি এখানে 0.0521 বসাবা, তাহলে পিএইচ ইকুয়ালস টু আসবে হচ্ছে 1, পিএইচ ইকুয়ালস টু 1, তাহলে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা আসবে হচ্ছে 10⁻⁻1 মানে 0.1 মোলারিটি। এটা এভাবে ক্যালকুলেশন করতে হয়। ওকে, সো এইভাবে ক্যালকুলেশন করতে হয়। এবার আসে হচ্ছে আমাদের এখান থেকে তড়িৎদ্বার, নির্দেশক তড়িৎদ্বার। সো নির্দেশক তড়িৎদ্বারে আমরা দুই ধরনের নির্দেশক তড়িৎদ্বার পাই। একটা হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। সো প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বারকে আমরা প্রাইমারি হাইড্রোজেন ইলেকট্রোড SHE বলি, প্রাইমারি হাইড্রোজেন ইলেকট্রোড। আরেকটা আছে হচ্ছে সেকেন্ডারি। সো সেকেন্ডারি প্রাইমারি হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন ইলেকট্রোড যেটা আছে ওইটা ব্যবহার করি, তাই না? সো প্রাইমারি হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে আমাদের 1 মোলারিটি ঘনমাত্রা, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এগুলোকে স্ট্যান্ডার্ড ধরা হয়। 1 মোলারিটি ঘনমাত্রা, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং এখানে আমরা প্লাটিনাম তারের ভিতর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করে 2 হাইড্রোজেন প্লাস আয়ন এইটা পাই, তাই না? এইটা হচ্ছে আমাদের প্রাইমারি হাইড্রোজেন তড়িৎদ্বারের বেসিক জারণ অর্ধকোষ। সো এই জায়গাতে আমাদের 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এখানে আমাদের 1 মোলারিটি ঘনমাত্রা, এগুলো আসে। এবং এই জায়গাতে আমাদের ই সেলের যে ভ্যালু, ই নট সেল ইকুয়ালস টু আসে হচ্ছে 0 ভোল্ট। একটা ভ্যালু আসে, বাট এটাকে আমরা 0 ভোল্ট ধরে কাজ করি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের প্রাইমারি হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো এমসিকিউতে আসবে সেগুলা। আমরা কিন্তু এক প্রাইমারি হাইড্রোজেন তড়িৎদ্বার নিয়ে ব্যাখ্যা করতে পারবো আধা ঘন্টা। সো আমরা ওদিকে যাচ্ছি না যে কেমনে হয়, কিভাবে হয়, কি ইচ অ্যান্ড এভরিথিং বিস্তারিত অ্যাডমিশন ক্লাস, যেটা আমাদের ইনফরমেশন লাগবে রিভিশন আকারে, সেটা আমরা দেখতেছি। এবার আসো আমাদের সেকেন্ডারি হাইড্রোজেন সেকেন্ডারি যেই তড়িৎদ্বারগুলো আছে বা গৌণ তড়িৎদ্বারগুলো আছে, এর ভিতরে একটা খুবই ইম্পর্টেন্ট তড়িৎদ্বার হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল তড়িৎদ্বার। সো ক্যালোমেল তড়িৎদ্বার এইটার মানে কি? ক্যালোমেল তড়িৎদ্বার এটার মানে হচ্ছে আমাদের ক্যালোমেল এইচজি, হ্যাঁ, ক্যালোমেল এইচজি যেই জিনিসটা আছে, এই এইচজি কে আমরা Hg2Cl2 লবণের ভিতরে যদি নিই, Hg2Cl2 লবণের ভিতরে যদি নিই, এখান থেকে আয়নিত হয়ে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়, এখান থেকে আয়নিত হয়ে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়। এইটাই হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া, এটাই হচ্ছে আমাদের তড়িৎদ্বারের জারণ অর্ধবিক্রিয়া। সো জারণ অর্ধবিক্রিয়ায় এই যে তড়িৎদ্বারের জারণ অর্ধবিক্রিয়া দেখলাম, এই তড়িৎদ্বারের জারণ অর্ধবিক্রিয়ায় আমাদের এখানে কি কি আমরা ব্যবহার করছি ভালো করে খেয়াল করবা। আমরা এখানে বেসিক ব্যবহার করতেছি মার্কারি ক্লোরাইড, এবং শেষে আমরা ক্লোরিন মাইনাস আয়ন পাচ্ছি। এইটাই আমার এমসিকিউতে আসবে, ঠিক আছে? এটা এমসিকিউতে আসবে। এছাড়া এখান থেকে ক্যালোমেল তড়িৎদ্বার থেকে আরেকটা ইনফরমেশন যেটা আমাদের মাস্ট আসে ক্যালোমেল তড়িৎদ্বার থেকে, সেটা হচ্ছে এখান থেকে ই সেলের ভ্যালু বের করতে বলে। সো ই সেলের ভ্যালু, ই সেল না, পিএইচ এর ভ্যালু বের করতে বলে। এখান থেকে পিএইচ এর ভ্যালু বের করতে বলে, মাথায় রাখতে হবে। পিএইচ এর ভ্যালু, পিএইচ ইকুয়ালস টু, মাথায় রাখবা, ই সেল প্লাস ই ক্যালোমেল, হ্যাঁ, ই ক্যালোমেল তড়িৎদ্বার ডিভাইডেড বাই 0.0521। এই ভ্যালু দুইটা ব্যবহার করে তুমি এখান থেকে ক্যালোমেল তড়িৎদ্বার থেকে পিএইচ বের করতে পারবা। মানে ধরো ই সেল দেয়া আছে, ক্যালোমেল দেয়া আছে, পিএইচ পাবা। পিএইচ দেয়া আছে, ই সেল দেয়া আছে, ক্যালোমেল পাবা। ক্যালোমেল দেয়া আছে, পিএইচ দেয়া আছে, ই সেল পাবা। এখান থেকে পিএইচ দেয়া থাকলে এখান থেকে কিন্তু আবার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও বের করা যায়, একটু আগে দেখাই দিয়ে আসছি। সো এই যে জিনিসপত্রগুলা, এইগুলার ভিতর থেকেই তুমি 90% কোশ্চেন পাবা, 90% কোশ্চেন পাবা, ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকেই পাবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হবে, কোন একটি তড়িৎ রসায়নের প্লে লিস্টে হয়তো তড়িৎ রসায়নকে আরও বিস্তারিত পড়াবো। আমি এগুলো হচ্ছে রিভিশন ক্লাস নিতেছি। সো রিভিশন ক্লাসে এই পর্যন্তই, রিভিশন ক্লাসে যেগুলো লাগবে এইটুকুই দিয়ে দিলাম। সো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।